যে সেকেন্ড যে টাইপ, যেটা হর্ন গ্যাপ টাইপ, সেটা ঠিক আছে, কারণ ওটাতে ডায়াগ্রামে একটু মিস্টেক আছে। ডায়াগ্রামটা এরকম হওয়া উচিত। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, কিন্তু স্যার আচ্ছা মাঝে কেটে গেল। আচ্ছা ঠিক আছে, ধরো এটা একটা লাইন, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে আমার একটা ট্রান্সমিশন লাইন। এটা ধরো আমার একটা কি লাইন? ট্রান্সমিশন লাইন। ঠিক আছে, আমি সংক্ষেপে লিখছি, এটা ধরো আমার একটা ট্রান্সমিশন লাইন। এই লাইনে আমি একটা হর্ন গ্যাপ টাইপ লাইটেনিং অ্যারেস্টারকে কানেক্ট করব। তো হর্ন গ্যাপ দেখতে কি রকম হয়? হর্ন গ্যাপ দেখতে, হর্ন মানে হচ্ছে সিং, তাহলে দুটো সিং এর মতো থাকবে, ঠিক আছে। এই দুটো সিং এর মতো থাকছে, এগুলো হচ্ছে ইলেকট্রোড। এটা একটা ইলেকট্রোড আর এটা আর একটা ইলেকট্রোড। তো একটা ইলেকট্রোডকে আমরা কানেক্ট করব কার সঙ্গে? এই ধরো আমাদের যে ট্রান্সমিশন লাইনটা আছে তার সঙ্গে আমরা কানেক্ট করব থ্রু একটা রেজিস্টার। কিসের মাধ্যমে কানেক্ট করব? থ্রু একটা রেজিস্টারকে আমরা কানেক্ট করব, ঠিক আছে। আগের দিনের যে ডায়াগ্রামটা তার থেকে একটু কারেকশন হচ্ছে এটা, যে এখানে আমরা বলতে চাইছি যে যখন আমরা একটা হর্ন গ্যাপ টাইপ লাইটেনিং অ্যারেস্টারকে কানেক্ট করতে চাই, তখন ট্রান্সমিশন লাইনের সঙ্গে থ্রু একটা রেজিস্টার আমরা একটা এন্ড অফ দিস যে আমাদের ইলেকট্রোড তাকে কানেক্ট করে দেবো, এরকম একটা রেজিস্টার দিয়ে কানেক্ট করে দিলাম, ঠিক আছে। ইন্ডাক্টরও থাকবে, ইন্ডাক্টরও থাকবে, কিন্তু সেটার পজিশনটা একটু আলাদা হবে। আচ্ছা, একটা দিককে তো আমরা, একটা ইলেকট্রোডকে তো আমরা ট্রান্সমিশন লাইনের সঙ্গে থ্রু একটা রেজিস্টার কানেক্ট করলাম, ধরো এই রেজিস্ট্যান্স হলো আর। আর আরেকটা যে এন্ড আছে সেটাকে আমরা কিসের সঙ্গে কানেক্ট করব? আরেকটা যে এন্ড আছে তাকে আমরা কিসের সঙ্গে কানেক্ট করব? সেটাকে আমরা গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে দেবো, ঠিক আছে। তার একটা এন্ডকে আমরা গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে দিলাম। তাহলে ইন্ডাক্টরটা থাকবে কোথায়? ইন্ডাক্টরটা থাকবে এখানে। এইখান থেকে আমরা ইন্ডাক্টর বা চোখটাকে নিয়ে নেবো, ঠিক আছে। চোখ কয়েল যেটা আছে, চোখ কয়েল যেটা আছে সেটাকে আমরা এখানে কানেক্ট করব, ঠিক আছে। এখানে আমরা চোখ কয়েলটা কানেক্ট করলাম, মানে আর আর এল কিন্তু ডাইরেক্ট সিরিজে হবে না, যেটা এখানে দেখানো হয়েছিল ওটা কিন্তু আর আর এল ডাইরেক্টলি সিরিজে হবে না। এর সঙ্গে একটা, মানে একটা পাথ হচ্ছে ট্রান্সমিশন লাইন থেকে থ্রু একটা রেজিস্টার আমার এই হর্ন গ্যাপ টাইপ লাইটেনিং অ্যারেস্টারের মধ্যে ঢুকলো। আরেকটা পার্ট বা আরেকটা লাইন এটা হচ্ছে থ্রু দিস চোখ কয়েল, এটা আমাদের যে ইকুইপমেন্টকে আমরা প্রোটেক্ট করতে চাই তার মধ্যে চলে গেল। এটা ধরো প্রোটেক্টেড ইকুইপমেন্ট, ভাবো এটা একটা ট্রান্সফরমার, ঠিক আছে। এই বক্স করে দেখালাম, ধরো এটা হচ্ছে আমার প্রোটেক্টেড ইকুইপমেন্ট। এটা কি না? এটা হচ্ছে আমার প্রোটেক্টেড ইকুইপমেন্ট। আচ্ছা, শুনতে পাচ্ছ? এটা হচ্ছে আমাদের একটা প্রোটেক্টেড ইকুইপমেন্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে ট্রান্সমিশন লাইনের থেকে আমার কি কানেক্টেড আছে? ট্রান্সমিশন লাইনের থেকে আমার দুটো দিক কানেক্টেড, দেখো। একটা পাথ হচ্ছে আমার ট্রান্সমিশন লাইন, এটা ধরো আমাদের লাইন চলে যাচ্ছে, হাই ভোল্টেজ লাইন, ঠিক আছে। এই এই বরাবর, sorry, এটা আমাদের ট্রান্সমিশন লাইন নর্মাল চলে যাচ্ছে, ঠিক আছে। সেখান থেকে আমরা একটা পাথে কি নিলাম? থ্রু একটা রেজিস্টার, এবং এখানে আছে আমাদের একটা লাইটেনিং অ্যারেস্টার, যেটা কি টাইপের না, এটা হচ্ছে আমাদের হর্ন গ্যাপ টাইপের। হর্ন গ্যাপ মানে, হর্ন মানে হচ্ছে সিং, যেমন দেখো গরুর সিং যেরকম দেখতে হয় সেই আকৃতির দুটো আছে ইলেকট্রোড দুটো, ঠিক আছে। এবং তাদের মধ্যেকার যে গ্যাপটা, গ্যাপটা কিন্তু কনস্ট্যান্ট নেই। দেখো গ্যাপটা প্রথমে ছোট গ্যাপ আছে, এইখানে যে গ্যাপটা, এখানে ছোট গ্যাপ, পরে গ্যাপটা ক্রমশ বেড়েছে, ঠিক আছে। এবার এইখানে বৈশিষ্ট্যটা কি হচ্ছে? যখন ধরো নর্মাল ভোল্টেজ আছে, নর্মাল যখন ভোল্টেজ আছে, সিস্টেম ভোল্টেজ যেটা থাকার কথা সেই ভোল্টেজটা আছে। ফর এক্সাম্পল ধরো এটা 33 কেভি একটা লাইন, ঠিক আছে। এটা ধরো 33 কেভি, মানে এটা ট্রান্সমিশন লাইন তো বলা ভুল হবে, এটা হচ্ছে 33 কেভি ডিস্ট্রিবিউশন লাইনও বলতে পারো, ঠিক আছে। মানে ট্রান্সমিশন অথবা আমাদের হাই ভোল্টেজ ডিস্ট্রিবিউশন লাইন, ঠিক আছে। তো এইখানে এই 33 কেভি লাইন থেকে ধরো আমাদের একটা রেজিস্টার আছে, আর এখানে আছে ইলেকট্রোডটা, আর এদিকে আছে কি, এটা হচ্ছে আমার চোখ কয়েল। এই যে কয়েলের মতো দেখিয়েছি এটা হচ্ছে সিসি লিখলাম, এটা হচ্ছে চোখ কয়েল, ঠিক আছে। এবার এই চোখ কয়েলের মধ্যে কি আছে? ইন্ডাক্টর, এটা একটা ইন্ডাক্টর। এবার ইন্ডাক্টরের বৈশিষ্ট্য কি হয়? ইন্ডাক্টরের যে রিয়াক্টেন্স হয় এক্স, ইন্ডাক্টরের যে রিয়াক্টেন্স হয় এক্স, সেটা কি হয়? 2πfl এটা হয়, ঠিক আছে। 2π × f × l। তো ইন্ডাক্টরের বৈশিষ্ট্য হচ্ছে যে যখন ফ্রিকোয়েন্সির ভ্যালু কম থাকে তখন ইন্ডাক্টরের যে রিয়াক্টেন্স তার ভ্যালুটাও কম থাকবে। আবার যখন ফ্রিকোয়েন্সির ভ্যালু হাই হবে তখন রিয়াক্টেন্সের ভ্যালুও বেশি হবে, ঠিক আছে। এটা হলো ইন্ডাক্টরের বৈশিষ্ট্য, কারণ তার রিয়াক্টেন্সটা বেড়ে যাবে যখন ফ্রিকোয়েন্সি হাই হবে তখন। এখন যদি 33 কেভি এটা লাইনের ভোল্টেজ, নর্মাল ভোল্টেজ হয়, তাহলে নর্মাল ভোল্টেজ মানে তার ফ্রিকোয়েন্সি কত? 50 হার্জ। 50 হার্জ যেটা সাপ্লাই আছে, 33 কেভি এটা আমাদের কত আছে? 50 হার্জের সাপ্লাই আছে।
ঠিক আছে, এবার 50 হার্জটা আমরা বলতে পারি এটা এটা হচ্ছে কম্পারেটিভলি একটা লো লো ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, মানে আমাদের যে সার্জ যেগুলো আসতে পারে, ট্রানজিয়েন্ট যেগুলো আসতে পারে, তাদের যা ফ্রিকোয়েন্সি হয় সেই কম্পারিজনে 50 হার্জটা সেরকম কোনো হাই ফ্রিকোয়েন্সি নয়। ঠিক আছে, 50 হার্জ ফ্রিকোয়েন্সিকে আমাদের এই চোখ কয়েল বিশেষ বাধা দেবে না। বিশেষ বাধা যদি না দেয় তাহলে কারেন্টটা নর্মাল কন্ডিশনে কোন রাস্তায় যাবে? কারেন্ট কোন রাস্তায় যাবে বলো? কারেন্টের কাছে এখান থেকে আসার পরে এখান দিয়ে যে কারেন্টটা এলো তার কাছে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে এই দিকের রাস্তা আর একটা হচ্ছে এই দিকের রাস্তা। কোন রাস্তাটা কারেন্ট নেবে? কারেন্ট অবশ্যই নেবে লো যে পথে অপোজিশনটা কম হবে, ইম্পিডেন্সটা কম হবে, সেই পথেই যাবে। তো এই পথে আছে আমার চোখ কয়েল, তো চোখ কয়েলের মধ্যে যেহেতু এর রিয়াক্টেন্সটা কম, তার মানে চোখ কয়েলের মধ্যে দিয়ে এটা আমার প্রোটেক্টেড যে ইকুইপমেন্ট তার মধ্যেই চলে যাবে। ঠিক আছে, এই পথে কিন্তু যাবে না। কেন যাবে না? কারণ এই পথে তো আমার ডাইরেক্টলি গ্রাউন্ড করা নেই, তার বদলে কি করা আছে, এখানে আমাদের একটা গ্যাপ আছে। এই গ্যাপের মধ্যে যদি কারেন্ট যেতে হয় তাহলে এই মধ্যবর্তী যে গ্যাপ, মধ্যবর্তী স্থানে যে এয়ার আছে তার ব্রেকডাউন করতে হবে। কিন্তু নর্মাল সিস্টেম ভোল্টেজ যখন আমার বর্তমান আছে 33 কেভি, যদি আমি ধরে নিই নর্মাল ভোল্টেজ সিস্টেমের, সেটা কিন্তু এই এয়ার গ্যাপটা এমনভাবেই রাখা থাকে, এই দুটো গ্যাপ এমনভাবেই অ্যাডজাস্ট করা থাকে যাতে নর্মাল ভোল্টেজ যখন হবে তখন কিন্তু এই গ্যাপের কোনো ব্রেকডাউন হবে না, এবং এই গ্যাপে তার মানে কারেন্ট যেতে পারবে না। তাহলে কারেন্ট যা যাওয়ার সবটাই এই রাস্তা দিয়ে ইকুইপমেন্টটা নর্মালি চলবে। কিন্তু এখন যদি কোনো কারণে সিস্টেমে ওভার ভোল্টেজ চলে আসে ডিউ টু লাইটেনিং অর ডিউ টু সাম আদার রিজনস, যদি কোনো ওভার ভোল্টেজ চলে আসে, তো ওভার ভোল্টেজটা যেটা আসে জেনারেলি সেটা কি ধরনের হয়? সেটা হচ্ছে হাই একটা অ্যাম্পলিটিউডের থাকে, এবং তার ফ্রিকোয়েন্সি যেটা হয়, এই হাই ম্যাগনিটিউড তো হয়, তার অ্যাম্পলিটিউডটা অনেক হাই হয়, তার সঙ্গে তার যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিও কিন্তু নর্মাল যে আমাদের 50 হার্জ ফ্রিকোয়েন্সি তার সঙ্গে সেম হয় না। এর ফ্রিকোয়েন্সি কিন্তু অনেক হাই ফ্রিকোয়েন্সি হয়ে থাকে। এটাকে বলা হয় হাই ফ্রিকোয়েন্সি ট্রানজিয়েন্ট ওভার ভোল্টেজ। তো হাই ফ্রিকোয়েন্সি যখনই চলে এলো তখন আমাদের ফ্রিকোয়েন্সির এফ এর ভ্যালুটা কি হলো? এফ এর ভ্যালুটা অনেক বেশি হয়ে গেল। এফ এর ভ্যালুটা যদি বেশি হয়ে যায় তাহলে এই চোখ কয়েল যেটা আছে, চোখ কয়েলের রিয়াক্টেন্সের ভ্যালুটা কি হবে? অনেক বেশি হয়ে যাবে। চোখ কয়েলের রিয়াক্টেন্সের ভ্যালু যদি বেশি হয়ে যায় তখন কি হবে না, এই দিক দিয়ে যে আমাদের কারেন্ট যেটা আসছিল সেই কারেন্টটা এখন এই রাস্তা দিয়ে যেতে পারবে না, কারণ এটা বেশি বাধা দিচ্ছে এখন। চোখ কয়েলের রিয়াক্টেন্স অনেক বেশি হয়ে গেছে, তাহলে কারেন্ট যাওয়ার চেষ্টা করবে কোন দিকে? কারেন্টটা আমার যাওয়ার চেষ্টা করবে তখন এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু এই রাস্তাতে তো আমার এয়ার গ্যাপ আছে, দুটো ইলেকট্রোডের মাঝে তো আর আমার কোনো কারেন্ট কন্ডাক্টিং কিছু পাথ নেই, এটা হচ্ছে গ্যাপ আছে। কিন্তু যখন আমার নর্মাল ভোল্টেজের থেকে অনেক বেশি ভোল্টেজ আসছে, নর্মাল ভোল্টেজ আমার এখানে 33 কেভি, কিন্তু আমার ধরো এখানে একটা সুইচিং ওভার ভোল্টেজ বা লাইটেনিং এর জন্য একটা ওভার ভোল্টেজ হয়েছে, তার জন্য ধরো ভোল্টেজটা তো আর 33 থাকবে না, এটা অনেক বেশি হয়ে যাবে। ফর এক্সাম্পল ধরো 100 কেভি হয়ে গেছে। তো 100 কেভি যে ভোল্টেজটা, এত ওভার ভোল্টেজ যখন চলে আসছে তখন সেটা তো আর এই যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যবর্তী যে এয়ার তার ব্রেকডাউন ঘটিয়ে দেবে। তার মানে কি হবে, আমার এই লোয়ার পোর্শন যেখানে গ্যাপটা সব থেকে কম, ফার্স্টে সেখানে একটা আর্ক তৈরি হবে। ধরো এটাকে আমরা 1 নাম্বার পজিশনে একটা আর্ক বললাম। ঠিক আছে, এবার আর্ক মানে কি? আর্ক মানে হচ্ছে কারেন্টটা আমার এই রাস্তা দিয়ে গ্রাউন্ডে চলে যাচ্ছে। কারেন্টটা তখন কোন দিকে যাচ্ছে? কারেন্টটা হচ্ছে এই দিক থেকে আসছে, ট্রান্সমিশন লাইন থেকে এসে এই দিক দিয়ে গ্রাউন্ডে চলে যাচ্ছে। এখানে কিন্তু বিশেষ ঢুকছে না, ইকুইপমেন্টের মধ্যে কিন্তু ঢুকছে না। কেন ঢুকছে না? কারণ তখন আমার এই চোখ কয়েলটা অপোজিশন অফার করছে, কারেন্টটার প্রতি একটা অপোজিশন অফার করছে, কারণ এর রিয়াক্টেন্সটা তখন বেশি হয়ে গেছে। যখন এখানে সুইচিং ওভার ভোল্টেজ বা লাইটেনিং এর জন্য কোনো ট্রানজিয়েন্ট ওভার ভোল্টেজ এসেছে যেটার ফ্রিকোয়েন্সি অনেক হাই, ফ্রিকোয়েন্সি হাই হওয়ার জন্য চোখ কয়েল তার প্রতি অনেক বেশি পরিমাণে রিয়াক্টেন্স অফার করছে, যে কারণে ইকুইপমেন্টের মধ্যে সেই হাই ভোল্টেজ সার্জটা ঢুকছে না, সেটা এই রাস্তা দিয়ে এখানে আর্ক তৈরি করে গ্রাউন্ডে চলে যাচ্ছে। এবার এখানে যে আর্কটা হচ্ছে সেই আর্কের জন্য এই মিডিয়ামের মধ্যবর্তী যে এয়ার সেটা গরম হচ্ছে। এবার এয়ার গরম হলে কি হয়, সেটা উপরের দিকে ওঠে, হালকা হয়। হালকা হলে উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠলে আর্কটা প্রথমে নিচে এই পজিশনে ছিল, সেটা পরে উঠে উপরে এই পজিশনে চলে এলো। এটা ধরো আমার 2 নাম্বার পজিশন। তারপরে আরো গরম হবে, দিয়ে আরো উপরে উঠবে, দিয়ে ধরো এই পজিশনে চলে এলো, এটা ধরো 3 নাম্বার পজিশন। মানে আর্কটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে এবং পাথটা আস্তে আস্তে এই দিকে চলে যাচ্ছে। এবং একটা সময় পরে কি হবে, এই সুইচিং ওভার ভোল্টেজ বা লাইটেনিং ওভার ভোল্টেজ, সেই ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি যে ট্রানজিয়েন্ট, এগুলো কিন্তু পার্মানেন্ট নেচারের কোনো ওভার ভোল্টেজ নয়, এগুলো ট্রানজিয়েন্ট, মানে দীর্ঘস্থায়ীও নয়। ঠিক আছে, তার মানে আস্তে আস্তে যখন আর্কটা উপরে উঠছে একটা সময় কি হচ্ছে, আমাদের যে এই এই যে গ্যাপটা যেহেতু বেশি হয়ে যাচ্ছে, উপরে যত যাচ্ছে তত তো গ্যাপ বেশি হয়ে যাচ্ছে দুটো ইলেকট্রোডের মধ্যে, আর গ্যাপ বেশি হলে সেটাকে সাস্টেন করার জন্য আমাদের আরো বেশি পরিমাণে ভোল্টেজ দরকার।
কিন্তু সেটা তো পাবে না, কারণ সুইচিং এর বা ট্রানজিয়েন্ট যে ওভার ভোল্টেজ সেটা তো আস্তে আস্তে কমছে। তার মানে আস্তে আস্তে নর্মাল ভোল্টেজ ফিরে আসবে, 33 কেবি ফিরে আসবে। তখন কিন্তু এই গ্যাপের মধ্যে আর্কটাকে মেনটেন করে রাখার মতো যে ভোল্টেজটা দরকার সেটা আর থাকবে না। ঠিক আছে, মানে নর্মাল ভোল্টেজ ফিরে এলে আস্তে আস্তে এই আর্কটা আমার কমে যাবে, বা আর্কটা আস্তে আস্তে এক্সটিংগুইশড হয়ে যাবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ব্যাপার, যে এই ধরনের যে লাইটেনিং অ্যারেস্টার, এখানে আর্কটা নিজের থেকেই এক্সটিংগুইশড হয়, নিজের থেকেই বন্ধ হয়ে যায় একটা সময়ের পরে। ঠিক আছে, নর্মাল ভোল্টেজ যদি রিস্টোর হয়ে যায় সিস্টেমে, সেই সময় কিন্তু আর আর্কটা বর্তমান থাকে না। আর অন্যদিকে এই যে রেজিস্টারটা, এর কি কাজ? এটা হচ্ছে নর্মাল কন্ডিশনে যখন আসবে, এই রেজিস্টারটা তো কারেন্টের ফ্লোটাকে বাধা দেবে, এবং নর্মাল আস্তে আস্তে আর্কটাকে বোঝাতেও এই রেজিস্টারটা সাহায্য করবে। ঠিক আছে, এটা হচ্ছে এই রেজিস্টারের কাজটা। তার মানে আমরা বলতে পারি যে আমাদের যে হর্ন গ্যাপ টাইপ লাইটেনিং অ্যারেস্টার, এটা কিন্তু আমাদের যে আর্ক তৈরি হবে সেই আর্কটাকে আস্তে আস্তে নিজেই এক্সটিংগুইশ করতে সক্ষম হবে। ঠিক আছে, তো এইভাবে একটা হর্ন গ্যাপ টাইপ লাইটেনিং অ্যারেস্টার কাজ করে, যেটা কিন্তু রড গ্যাপের ক্ষেত্রে এই ব্যাপারটা ছিল না। রড গ্যাপের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে সেইখানে আর্ক যদি একবার তৈরি হয়ে যায়, তারপরে কিন্তু আমাদের নর্মাল সিস্টেম ভোল্টেজ ফেরত এলেও আর্কটা কিন্তু নিজের থেকে বন্ধ হবে না। ঠিক আছে, এটা একটা অসুবিধা ছিল, যেই অসুবিধাটা কিন্তু এই হর্ন গ্যাপ টাইপ লাইটেনিং অ্যারেস্টারের ক্ষেত্রে দূর করা যাচ্ছে। ঠিক আছে, আর হর্ন গ্যাপ টাইপ লাইটেনিং অ্যারেস্টার যেটা আছে, এখানে আমাদের অসুবিধাটা কি আছে? তাহলে অসুবিধাটা হচ্ছে, যদি এই গ্যাপের মধ্যে এই দুটো ইলেকট্রোড, তার গ্যাপের মধ্যে ধরো কোনো পাখি বসে আছে, পাখি বসে যদি থাকে, তো তাহলে দুটো ইলেকট্রোড তো শর্ট হয়ে যাবে। তাহলে তখন কিন্তু কারেন্টটা আমার এই রাস্তা দিয়েই ফ্লো করে যাবে, এই রাস্তা দিয়ে তখন কারেন্টটা ফ্লো করে যাবে, যদি কোনো পাখি বসে এই দুটো ইলেকট্রোডকে নিজে শর্ট করে দেয়। সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ, কারণ এটা ওপেন অ্যাটমসফিয়ারে থাকছে, এরকম ঘটনা ঘটতেই পারে, এবং তখন কিন্তু লাইটেনিং অ্যারেস্টারের কোনো কাজ কিন্তু হবে না। আবার অসুবিধাটা কি, যে এটা আমাদের ওপেন অ্যাটমসফিয়ারে আছে, তার জন্য যেটা অ্যাটমসফিয়ারিক কন্ডিশনে থাকার জন্য এর ক্ষয় হতে পারে, ইলেকট্রোডস গুলোর ক্ষয় হতে পারে, করোশন হতে পারে, এবং করোশনের জন্য এর পারফরমেন্সটা খারাপ হতে পারে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর কি ডিসঅ্যাডভান্টেজ আছে, যে এখানে যে অপারেশনটা হয়, মানে একবার ধরো সুইচিং অপারেশন হলো বা কোনো লাইটেনিং ওভার ভোল্টেজ হলো, তার জন্য যে ওভার ভোল্টেজ হওয়া থেকে শুরু করে এটা আমার কারেন্টটা এই রাস্তা দিয়ে বাইপাস হয়ে যাওয়া, এই ঘটনাটা ঘটতে মোটামুটি 3 সেকেন্ড মতো সময় লাগে। তো ততক্ষণ সময় কিন্তু কারেন্ট আমার এই ইকুইপমেন্টের মধ্যে চলে যেতে পারে। কিন্তু এত সময় যদি আমরা ইকুইপমেন্টের মধ্যে কারেন্ট অ্যালাউ করি, এখনকার দিনে যে আমাদের হাই পাওয়ারের ইকুইপমেন্টস ইউজ করা হয়, সেখানে কিন্তু এই এত দীর্ঘ সময়, মানে 3 সেকেন্ড সময়টাও এখানে অনেকটা বড় সময়। ঠিক আছে, 3 সেকেন্ড সময়ও কিন্তু আমরা অ্যালাউ করতে পারি না। এখনকার যে হাই পাওয়ার ডিভাইস, সেখানে আমরা প্রোটেক্টেড ইকুইপমেন্টের মধ্যে যদি অ্যালাউ করি 3 সেকেন্ড এই হাই ফ্রিকোয়েন্সি এবং ওভার ভোল্টেজ গুলোকে, সেটা কিন্তু এর পক্ষে ড্যামেজিং হয়ে যাবে। সেই কারণে এটাকে কিন্তু আমরা মেন প্রোটেকশন হিসাবে ব্যবহার করি না। এই আমাদের যে হর্ন গ্যাপ টাইপ লাইটেনিং অ্যারেস্টার, এটা কোনো মেন প্রোটেকশন নয়, এটা হচ্ছে অন্য কোনো মেজর প্রোটেকশন থাকবে তার সঙ্গে, এটা অ্যাজ এ ব্যাকআপ প্রোটেকশন কাজ করবে। ঠিক আছে, অ্যাজ এ ব্যাকআপ প্রোটেকশন এই ধরনের প্রোটেকশনটা কাজ করবে। এটাই হচ্ছে আমাদের হর্ন গ্যাপ টাইপ লাইটেনিং অ্যারেস্টারের কাজ। আচ্ছা, বুঝতে পারলে? সবাই শুনতে পেয়েছো? হ্যাঁ হ্যালো, স্যার। আচ্ছা, শুনতে পেয়েছো? তাহলে বুঝতে পেরেছো? জ্যোতির্ময় কর্মকার, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো, আচ্ছা, তাহলে বুঝতে পারলে তো এই চোখ কয়েলের কাজটা কি বুঝতে পেরেছো? চোখ কয়েল কি কাজ করবে বলো? স্যার নর্মাল কন্ডিশনে স্যার ওই দিক দিয়ে কারেন্টটা পাস করবে। হ্যাঁ, আর ইম্পিডেন্স যখন কম হয়। ওভার ভোল্টেজ আসবে, হাই ফ্রিকোয়েন্সি, তখন কি হবে? ইম্পিডেন্স বেড়ে যাবে, যার জন্য কারেন্টটা হ্যাঁ, ব্লক হয়ে যাবে। ঠিক ঠিক। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের কি টাইপ? এটা হয়ে গেল আমাদের হর্ন গ্যাপ টাইপ লাইটেনিং অ্যারেস্টার। ঠিক আছে, হর্ন গ্যাপ টাইপ লাইটেনিং অ্যারেস্টার। তো স্যার, নেক্সট, হ্যাঁ বলো। বলছিলেন আপনি যখন ওই পাখি বসলে যেখানে মানে হর্ন টাইপেতে হুম হুম হুম। শর্ট হয়ে গিয়ে কারেন্ট মানে এদিকে ফ্লো করবে, গ্রাউন্ড হয়ে যাবে তার ধরো, হ্যাঁ, এখানে ধরো একটা পাখি বসে শর্ট করে দিল, নর্মাল কন্ডিশন ভোল্টেজ আছে, নর্মাল ভোল্টেজই আছে, নর্মাল ভোল্টেজে তো এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না, বুঝতে পেরেছো? নর্মাল ভোল্টেজ যখন থাকছে, ধরো 33 কেবি ভোল্টেজই আছে, সেই অবস্থায় কিন্তু গ্যাপটা এমন ভাবেই অ্যাডজাস্টেড যে এই এয়ারের কোনো ব্রেকডাউন হবে না। ঠিক আছে, এয়ারের মধ্যে কোনো ব্রেকডাউন হবে না, আদারওয়াইজ যদি ব্রেকডাউন হয়ে যেত তাহলে তো সবসময় কারেন্ট এদিক দিয়ে যেত, সেটা তো হচ্ছে না। 33 কেবি ধরো সিস্টেমের ভোল্টেজ, তার জন্য আমি এই গ্যাপটাকে এমন অ্যাডজাস্ট করে রেখেছি যে 33 কেবি যদি এখানে তো 33 থাকছে, এই পয়েন্টে তো 33 থাকছে, রেজিস্টারের মধ্যে তো ড্রপ হচ্ছে না যখন কারেন্ট যাচ্ছে না তখন। ঠিক আছে, তো এখানে তো 33 থাকছে, কিন্তু এখানে জিরো ভোল্টেজ আছে। ঠিক আছে, দ্যাট মিনস আমরা কি বলতে পারি?
এই 33 ভোল্টেজ থাকা সত্ত্বেও কিন্তু এখানে কারেন্ট যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ এই যে মধ্যবর্তী যে এয়ার, এর ব্রেকডাউন হতে পারছে না 33 কেভি ভোল্টেজের জন্য। আমরা গ্যাপটা এমন অ্যাডজাস্ট করে রেখেছি। কিন্তু যদি এখানে একটা পাখি বসে পড়ে তাহলে কি হবে? একটা ধরো পাখি এখানে বসে পড়লো, পাখি পাঁচটা ধরো ক্লোজ এদিকে, হয়ে গেল তখন। তাহলে তো পাথটা ক্লোজ হয়ে গেল, তাহলে তো আর এয়ার থাকলো না। তখন পাখির বডির মধ্যে দিয়ে কারেন্টটা তো ফ্লো করে যাবে এইদিকে, তখন কিন্তু কিন্তু স্যার পাখির ওই যে রেজিস্টারটা যেটা বলেছিলেন আগের দিন, ওই রেজিস্টারে এমন ক্যারেক্টারিস্টিক্স না না, যেখানে সেটা আলাদা। সেই রেজিস্টার এই রেজিস্টার নয়, ওটা আলাদা এই রেজিস্টার। ঠিক রেজিস্টারটা আছে, নয়। এটা এটা নন লিনিয়ার রেজিস্টার নয়, এটা নর্মাল রেজিস্টার। ঠিক ও, আছে। তাহলে সেটাই বলছি, মানে যদি ওই ওই ক্যারেক্টারিস্টিক্স তো আলাদা, যেখানে মানে এই 33 কেভি থাকলে, ভোল্টেজ হুম থাকলে হুম। সেখানে তো করতো না, মানে ওর রেজিস্ট্যান্স খুবই হাই থাকতো। আর রেজিস্ট্যান্স যত হাই থাকুক না কেন, একটা হ্যাঁ, রেজিস্ট্যান্স হাই থাকলে তখন হয়তো কারেন্টটা কম হতো, কিন্তু বাট তাও এটার পারপাসটা কি, এর মেন পারপাসটা কি বলতো? আর্ক হলে মানে লাইটেনিং অ্যারেস্টারের মেন পারপাসটা কি? যখন আমার ওভার ভোল্টেজ আসবে তখন এর মধ্যে দিয়ে কন্ডাকশন হবে। ঠিক আছে, কিন্তু যদি এই রেজিস্টার ধরো হাই রেজিস্টারও হতো, তাহলেও তো যদি পাখি দিয়ে শর্ট করে দিই এখানটায়, তাহলেও তো একটা কারেন্ট তো ফ্লো হবে, তাই না? পাখি যদি এখানে বসে শর্ট করে দেয়, যতই হাই রেজিস্টার হোক, পাথটা তো ক্লোজ হয়ে গেল, তার মানে কারেন্ট তো এদিক দিয়ে ফ্লো হতেই থাকবে। ঠিক আছে, যদিও কারেন্টটা কম হতে পারে কিন্তু কারেন্ট তো ফ্লো হবে। বাট আমাদের নর্মাল ভোল্টেজ যদি থাকে 33 কেভি, সেই অবস্থায় কি এই পথে একটুও কারেন্ট ফ্লো হওয়া উচিত? একটুও কারেন্ট ফ্লো হওয়া উচিত নয়, একদম জিরো কারেন্ট থাকা উচিত। ঠিক আছে, সেটা আমরা চাই। বাট এখানে যদি পাখি বসে শর্ট করে দেয়, যতই আমরা হাই রেজিস্ট্যান্স এটাকে রাখি না কেন, তাহলেও কিন্তু কারেন্ট এর পথে ফ্লো করবে। এবং কারেন্ট ফ্লো যদি করে, তাহলে আমাদের যেটা মেন পারপাস লাইটেনিং অ্যারেস্টার, মানে কি, যখন ওভার ভোল্টেজ হবে তখন যেন এটা কাজ করে, সেই কাজটা আর হবে না, সেই কাজটা আর করতে এটা সক্ষম হবে না। ঠিক আছে। তো হ্যাঁ এবার স্যার। আসছি আমরা নেক্সট টাইপ অফ লাইটেনিং অ্যারেস্টার, তার নাম হচ্ছে কি মাল্টি গ্যাপ টাইপ লাইটেনিং অ্যারেস্টার। মাল্টি গ্যাপ মানে কি, অনেকগুলো গ্যাপ থাকবে এখানে। আগের যেটা আমরা দেখেছি দুটোই, সেখানে একটা করে গ্যাপ ছিল, কিন্তু এখানে মাল্টি গ্যাপ মানে হচ্ছে মাল্টিপল গ্যাপ সেখানে আছে। এবার এই মাল্টি গ্যাপ টাইপ লাইটেনিং অ্যারেস্টারের মধ্যে কি থাকছে না, দেখো এর মধ্যে সিরিজ অফ মেটালিক সিলিন্ডার্স থাকছে। হ্যাঁ, মেটালিক কতগুলো সিলিন্ডার্স থাকছে, যেগুলো একে অন্যের থেকে আলাদা, সিলিন্ড্রিক্যাল শেপের মেটালিক সিলিন্ডার, সেগুলো একে অন্যের থেকে ইনসুলেটেড করা আছে এবং তারা সেপারেট করা আছে এয়ার গ্যাপ দিয়ে। ঠিক আছে, প্রথম সিলিন্ডারটা এ ইন সিরিজ কানেক্টেড টু দ্য লাইন, আর একটা মানে একদিকে, দেখো এই ছবিটা দেখো তাহলেই বুঝতে পারবে। ছবিটা আমি দেখাই। এটা এক ধরনের লাইটেনিং অ্যারেস্টার। এই লাইটেনিং অ্যারেস্টারের নাম কি? মাল্টি গ্যাপ। ঠিক আছে, এটার নাম হচ্ছে মাল্টি গ্যাপ টাইপ। ঠিক আছে, মাল্টি গ্যাপ টাইপ লাইটেনিং অ্যারেস্টার, এটা হচ্ছে তার পিকচার। হুম। তো এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার কি আছে, এটা হচ্ছে লাইন, এটা হচ্ছে লাইনটা। ঠিক আছে, ধরো যে লাইনটাতে আমরা এটাকে ইউজ করছি, সাপোজ এটা ধরো আমার একটা 33 কেভি লাইন ফর এক্সাম্পল। ঠিক আছে, ধরো এটা একটা 33 কেভি লাইন। ঠিক আছে, সেই লাইনের একটা প্রান্তে আমার কি যুক্ত আছে, এই টোটাল জিনিসটা, এই যে টোটাল জিনিসটা, এটা নিয়ে কিন্তু আমার, এটা নিয়ে কিন্তু আমাদের হচ্ছে এখানে, বা এটাকেও না, টোটালটাকেই বলি, টোটাল পার্টটা হচ্ছে আমাদের একটা লাইটেনিং অ্যারেস্টারের মধ্যে আমরা বলতে পারি। ঠিক আছে, টোটাল জিনিসটা। তো এখানে কি কি থাকছে আমার, এখানে আছে দেখো, এখানে এ একটা ইলেকট্রোড। ঠিক আছে, এ ইলেকট্রোড, আর এদিকে আছে আমাদের সি আর একটা ইলেকট্রোড। এখানে বি আছে, এখানেও এ আর বি এর মাঝে মাঝে একটা ইলেকট্রোড আছে, বি আর সি এর মাঝেও আরেকটা ইলেকট্রোড আছে। ঠিক আছে, মানে কি, এখানে কটা টোটাল দেখানো হয়েছে, এখানে হচ্ছে টোটাল 5খানা ইলেকট্রোড আমরা দেখিয়েছি। আর গ্যাপ কতগুলো আছে, এখানে একটা গ্যাপ আছে, এটা একটা গ্যাপ আছে, এটা একটা গ্যাপ আছে, এটা একটা গ্যাপ আছে, টোটাল 4খানা গ্যাপ আছে। ঠিক আছে, তাহলে এখানে 5টা ইলেকট্রোড, 4টে গ্যাপ। এবার প্রথম একদিকের ইলেকট্রোডটাকে আমরা কানেক্ট করেছি কোথায় না, লাইনের মধ্যে আমরা একে কানেক্ট করে দিয়েছি। ঠিক আছে, আমরা কোথায় কানেক্ট করেছি, মেন যে আমাদের যে লাইনটাকে আমরা প্রোটেক্ট করতে চাই, সেই লাইনের মধ্যে আমরা কানেক্ট করে দিয়েছি একটা ইলেকট্রোডকে, এবং তারপরে এখানে গ্যাপ আছে। তাহলে এই যে গ্যাপ, এটা একটা এয়ার গ্যাপ, এখানে এটা একটা এয়ার গ্যাপ। ঠিক আছে, এবার এই বি আর সি, এই যে দুটো ইলেকট্রোড, তাদের মধ্যবর্তী স্থানে যে আমাদের এয়ার গ্যাপটা আছে, হুম, এই বি আর সি এদের মধ্যবর্তী যে স্থানে এয়ার গ্যাপটা আছে, সেই গ্যাপটাকে আমরা কি করে রেখেছি, একটা শান্টেড একটা রেজিস্টার লাগিয়ে রেখেছি, শান্ট রেজিস্টার। দেখো শান্ট রেজিস্ট্যান্স লাগিয়ে রেখেছি। আর এখানে কি লাগিয়ে রেখেছি, সি এর পরে
একটা সিরিজ রেজিস্ট্যান্স লাগিয়ে রেখেছি, এটা সিরিজে কানেক্টেড আছে। আর এইটাকে শান্ট রেজিস্ট্যান্স কেন বলছে? শান্ট রেজিস্ট্যান্স বলছে কারণ এটা হচ্ছে বি আর সি এদের মধ্যবর্তী স্থানে যে এয়ার গ্যাপ, সেই এয়ার গ্যাপের পাথটাকে এটা শর্ট করে দিয়েছে, বা শর্ট করেনি, মানে একটা বাইপাস পাথ প্রোভাইড করেছে, ঠিক আছে, যে কারণে একটা একে বলা হচ্ছে শান্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, তোমরা শান্ট রেজিস্ট্যান্সের কথা জানো তো? শান্ট রেজিস্ট্যান্স তোমরা দেখেছো? হুম, শান্ট রেজিস্ট্যান্সের কথা কোথায় পড়েছো বলো? কোন ইকুইপমেন্টে তোমরা পড়েছো? মাল্টিমিটার, এই সরি অ্যামমিটার। অ্যামমিটারের যে রেঞ্জ বাড়ানোর জন্য তোমরা জানো কি করা হয়? শান্ট রেজিস্টার মনে পড়ে? শান্ট রেজিস্টার মানে কি? লাগানো থাকে না? হ্যাঁ, শান্ট রেজিস্টারের মানেটা কি? শান্ট রেজিস্টার ইট ইজ এ লো রেজিস্ট্যান্স পাথ, ঠিক আছে, এটা একটা লো রেজিস্ট্যান্স পাথ প্রোভাইড করবে, ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে আমাদের শান্ট রেজিস্টার। তো এখানে আমরা কতগুলো ইলেকট্রোড দেখতে পাচ্ছি এবং কতগুলো এয়ার গ্যাপও দেখতে পাচ্ছি, ঠিক আছে, কতগুলো এয়ার গ্যাপও দেখতে পাচ্ছি। তাহলে নর্মালি আমাদের এই নর্মাল কন্ডিশনে যদি সিস্টেমের ভোল্টেজ যদি 33 কেভি ধরো আছে, তা সেই অবস্থায় আমার এখানে কি কারেন্ট ফ্লো করা উচিত? কি মনে হয়? এই যে আমাদের যে লাইটেনিং অ্যারেস্টারটা আছে, লাইটেনিং অ্যারেস্টারের মধ্যে কি কারেন্ট ফ্লো করা উচিত নর্মাল যখন সিস্টেম ভোল্টেজ বর্তমান আছে তখন? বড় করে দিই। নর্মাল যখন সিস্টেম ভোল্টেজ আছে তখন কি আমাদের এই গ্যাপের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে? এইখান দিয়ে কি কারেন্ট যাবে নর্মাল না। অবস্থায়? এই পথে কি কারেন্ট ফ্লো করা উচিত? উচিত তো নয়, কারণ আমরা এটাকে ইউজ করছি কেন? কোনো একটা ইকুইপমেন্ট এখানে আছে, লাইন থেকে চলছে, সাপোজ এখানে আমাদের একটা ট্রান্সফরমার চলছে বা কোনো কিছু চলছে, সেটাকে আমরা প্রোটেক্ট করতে চাই। আমরা চাই না যে এদিক থেকে, ধরো এদিক থেকে লাইনটা আসছে, পাওয়ারটা আসছে, এই পাওয়ারে যদি কোনো হাই ভোল্টেজ চলে আসে সেটা যেন ওই দিকে না যায়, যেন এই ট্রান্সফরমারের মধ্যে সেই পাওয়ার হাই ভোল্টেজটা না ঢুকতে পারে, যা হাই ভোল্টেজ হবে যা সেটা যেন আমার এই দিক দিয়ে বাইপাস হয়ে যায়, ঠিক আছে। কিন্তু নর্মাল ভোল্টেজ যদি থাকে সেই অবস্থায় তো আমরা নিশ্চয়ই চাইবো না, নর্মাল ভোল্টেজটা আমরা চাইবো যেন ট্রান্সফরমারটাতেই ঢোকে, নর্মাল ভোল্টেজের পাওয়ার যদি হয় সেটা যেন ইকুইপমেন্টের মধ্যেই ঢোকে। তখনও যদি এদিকে বাইপাস হয়ে যায় সেটা তো লস, সেটা আমরা মোটেই চাইবো না, ঠিক আছে। তো এবার এখানে আমরা কতগুলো গ্যাপ ইউজ করছি এবং এই এতগুলো গ্যাপ আমরা এখানে ইউজ করছি, যেখানে অন্যান্য জায়গাতে আমরা একটা মাত্র গ্যাপ ইউজ করেছিলাম, হর্ন গ্যাপ অথবা ধরো আমাদের যে রড গ্যাপ টাইপ, সেখানে একটা মাত্র গ্যাপ ইউজ করা হয়েছিল, বাট এখানে কিন্তু আমাদের অনেকগুলো গ্যাপ ইউজ করা হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো একটা দিক লাইনের সঙ্গে যুক্ত, আর একটা দিক আমাদের সিরিজ রেজিস্টারের মাধ্যমে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত আছে, ঠিক আছে, আরেকটা দিক হচ্ছে সিরিজ রেজিস্টারের মাধ্যমে গ্রাউন্ডের সঙ্গে আমাদের যুক্ত আছে, ঠিক আছে। এবার এই যে সিরিজ রেজিস্টার, এর কাজ কি? সিরিজ মানে যখন এখানে ধরো নর্মাল কন্ডিশনে তো এদিকে কারেন্ট ফ্লো হবে না, কিন্তু যদি হাই ভোল্টেজ চলে আসে, যদি কোনো কারণে হাই ভোল্টেজ চলে আসে, তখন তখন কি হবে? তখন কিন্তু এই মিডিয়াম যেটা আছে, এই মিডিয়ামের ব্রেকডাউন হয়ে যাবে, হবে তো? নর্মাল কন্ডিশনে এই রাস্তা দিয়ে কোনো কারেন্ট যেতে পারবে না, কিন্তু যদি হাই ভোল্টেজ চলে আসে, ধরো এটার সিস্টেম ভোল্টেজ আমি ফর এক্সাম্পল ধরে নিচ্ছি 33 কেভি, 33 কেভিতে এখানে কোনো কারেন্ট এই রাস্তা দিয়ে যাচ্ছে না, কিন্তু 33 জায়গায় যদি এটা ধরো 80 কেভি চলে আসে, তখন তো সেটা একটা ওভার ভোল্টেজ, সেই ওভার ভোল্টেজ কন্ডিশনে নিশ্চয়ই এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, সেই কারেন্টটা আমার এই গ্যাপের মধ্যে দিয়েও চলে যেতে পারবে, এই গ্যাপটার মধ্যে দিয়েও চলে যেতে পারবে, ঠিক আছে। ওভার ভোল্টেজ যদি চলে আসে তখন কিন্তু এই দুটো সিলিন্ডারের মধ্যবর্তী যে এয়ার গ্যাপ, সেই এয়ার গ্যাপের কিন্তু ব্রেকডাউন হয়ে যাবে, এবং ব্রেকডাউন হলে এই রাস্তায় একটা আর্কের ফরমেশন হবে, ঠিক আছে, এই রাস্তায় মধ্যে একটা আর্কের ফরমেশন হবে। এবার এই কারেন্ট যেটা আসবে সেটা আমরা চাইবো কি, সেই কারেন্টটা যেটা আসছে তখন এই ধরো বি পয়েন্টে চলে এলো, এ থেকে বি এর মধ্যবর্তী স্থানে ব্রেকডাউন হয়ে গেছে, দিয়ে বি তে চলে এলো, যে বি তে আসার পরে সে কোন রাস্তা নেবে? এই বি আর সি এর মধ্যবর্তী যে এয়ার গ্যাপ আছে এটা নেবে, না শান্ট রেজিস্টারের পথটা নেবে? কোনটা নেবে? এটা কিন্তু তখন এই পথটা নিয়ে নেবে, ঠিক আছে, শান্ট রেজিস্টারের যে পথটা আছে সেই পথটাই তখন সে নিয়ে নেবে, ঠিক আছে। কারণ কি, তা না হলে কি হতো, সেটা যদি মানে এটা যদি আমরা শান্ট রেজিস্টারটা এখানে নাই রাখতাম তাহলে কি অসুবিধা হতো বলো? অসুবিধা এটাই হতো যে ওভার ভোল্ট, আমরা তো এখানে একটা সিরিজ রেজিস্টার এমনিতেই কারেন্টকে লিমিট করার জন্য ইউজ করছি, ঠিক আছে, আমরা কারেন্টটাকে একটা পার্টিকুলার ভ্যালুর মধ্যে, বা যখনই নর্মাল ভোল্টেজ রিস্টোর হয়ে যাবে তখন যেন আর আর্কটা কন্টিনিউ না করে তার জন্য এই সিরিজ রেজিস্টারটাকে তো ইউজ করছি। কিন্তু তারপরেও যদি আমরা এই শান্ট রেজিস্টারটাকে ব্যবহার না করতাম তাহলে কি হতো, এত হিউজ রেজিস্ট্যান্স পেত যে আমাদের আর্কটা এই রাস্তা দিয়ে যেতেই পারতো না, কারণ একটা এয়ার গ্যাপকে ব্রেকডাউন করলো, তারপরেও যদি এটাকেও ব্রেকডাউন করতে হতো তার জন্য তো আরো ওভার ভোল্টেজ দরকার, কিন্তু অতটা ওভার ভোল্টেজ হয়তো সবসময় সম্ভব হবে না,
তো যে কারণে যাতে আর্কটা সহজে পাস হয়ে যেতে পারে, যখন ওভার ভোল্টেজ হয়েছে মনে করো, সেই অবস্থায় তো আমরা চাইবো যাতে আর্কটা তাড়াতাড়ি বাইপাস হয়ে যায়। তো সেই অবস্থাতে যাতে আর্কটা এই একটা এয়ার গ্যাপকে ব্রেকডাউন তো করলো, তারপরেও যদি আমরা আরেকটা এয়ার গ্যাপকে ব্রেকডাউন করার জন্য ওয়েট করতাম, তার জন্য কিন্তু আরো বেশি ওভার ভোল্টেজের দরকার। অতটা ওভার ভোল্টেজ সবসময় সম্ভব নয়, যে কারণে যাতে আর্কটা ইজিলি যেতে পারে তার জন্য একটা প্যারালাল পাথ দিয়ে রাখা হয়েছে। এটা হচ্ছে লো রেজিস্ট্যান্স পাথ হবে, মানে আর্কটা এত দূর এলো, বি তে এলো, বি এর পরে এই প্যারালাল রেজিস্ট্যান্সের পাথটা ধরে এদিক দিয়ে হয়ে সিরিজ রেজিস্টার হয়ে গ্রাউন্ডে চলে গেল। তাহলে এইভাবে আর্কের পাথটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আবার যদি সিস্টেমটা নর্মাল ভোল্টেজ রিস্টোর করে, মানে ওভার ভোল্টেজ অবস্থা থেকে নর্মাল ভোল্টেজ ধরো ফিরে এলো, তা সেই অবস্থায় তখন কি হবে? সেই অবস্থায় তো আর্কটা নিশ্চয়ই কন্টিনিউ করুক, আমরা চাইবো না। আমরা কি চাইবো? যেন আর্কটা তাড়াতাড়ি এবার এক্সটিংগুইশড হয়ে যাক। তো এক্সটিংগুইশড যখন করতে হবে, তখন আমরা চাইবো যত বেশি সম্ভব রেজিস্ট্যান্স যেন অফার করা যায়। তখন দেখো, তখন আমাদের আর্কটা হবে, এখানে আমাদের এই শান্ট রেজিস্টার যেটা আছে আর সিরিজ রেজিস্টার যেটা আছে, এরা দুজনে মিলে একটা সিরিজ পাথে একটা রেজিস্ট্যান্স অফার করবে, এবং তার জন্য এইখানে যে আর্কটা ছিল সেই আর্কটা আস্তে আস্তে এক্সটিংগুইশড হয়ে যাবে। সেই আর্কটা আস্তে আস্তে এক্সটিংগুইশ হয়ে যাবে যখন নর্মাল ভোল্টেজ সিস্টেমের মধ্যে ফেরত চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে আমাদের আর্কটা একটা সময় এক্সটিংগুইশড হয়ে যাবে, এবং আমরা এটাকে একটা সেলফ ক্লিয়ারিং বলতে পারি। ঠিক আছে, মানে আর্কটা নিজের থেকেই যেহেতু এক্সটিংগুইশড হয়ে যাচ্ছে, এই ধরনের লাইটেনিং অ্যারেস্টারকে আমরা সেলফ আর্ক ক্লিয়ারিং লাইটেনিং অ্যারেস্টারও বলতে পারি। কিন্তু এই ধরনের লাইটেনিং অ্যারেস্টারও আমরা কিন্তু খুব বেশি ভোল্টেজ পর্যন্ত ইউজ করতে পারবো না। যখন 33 কেবি থেকে বেশি ভোল্টেজ হয়ে যাবে, তখন কিন্তু এই ধরনের লাইটেনিং অ্যারেস্টার ইউজ করাটা পসিবল হবে না। ঠিক আছে, তখন কিন্তু এই ধরনের লাইটেনিং অ্যারেস্টার ইউজ করা যাবে না। আপ টু 33 কেবি পর্যন্ত এই মাল্টি গ্যাপ টাইপ লাইটেনিং অ্যারেস্টার ইউজ করা যেতে পারে। ঠিক আছে, মাল্টি গ্যাপ তাহলে বুঝতে পারলে, মানে পার্থক্য কিন্তু কিছুই নেই, ওয়ার্কিং প্রিন্সিপাল গুলো সমস্ত লাইটেনিং অ্যারেস্টারেরই অলমোস্ট সেম। এখানে হচ্ছে নর্মাল কন্ডিশনে কারেন্ট যেতে পারবে না, কারণ মধ্যবর্তী যে এয়ার গ্যাপটা আছে দুটো ইলেকট্রোডের, সেটা ব্রেকডাউন হবে না। তাহলে নর্মাল ভোল্টেজে এটা ঠিক মতোই কারেন্ট, মানে নর্মাল ভোল্টেজে যখন থাকবে তখন সিস্টেমের ইকুইপমেন্টস গুলো যথারীতি চলতে থাকবে, এবং এই পথে কোনো কারেন্ট কিন্তু যাবে না এই লাইটেনিং অ্যারেস্টারের মধ্যে দিয়ে। কিন্তু যখনই সিস্টেমে ওভার ভোল্টেজ চলে আসবে, সেই অবস্থাতে আমাদের এই লাইটেনিং অ্যারেস্টারটা কি করবে না, এর মধ্যে দিয়ে আর্কটাকে বাইপাস করে দেবে। ঠিক আছে, এর মধ্যে দিয়ে আর্কটাকে বাইপাস করে দেবে, এবং বাইপাস করে দেবে, তার ফলে কি হবে যে আমাদের সিস্টেম যে ইকুইপমেন্টস গুলো আছে সেগুলো প্রোটেক্টেড থাকবে, কারণ কারেন্টটা এই রাস্তা দিয়ে পাথ পেয়ে যাচ্ছে তাই। ঠিক আছে, অন্যদিকে যখন আবার নর্মাল ভোল্টেজ সিস্টেমে ফিরে আসবে, তখন আবার এখানে রেজিস্ট্যান্স গুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে সেই আর্কটাকে কন্টিনিউ করতে বাধা দেবে, এবং আর্কটা আস্তে আস্তে একটা সময় এক্সটিংগুইশড হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে সিস্টেমের মধ্যে লাইটেনিং অ্যারেস্টার কাজ করে। ঠিক আছে, এটা হয়ে গেল মাল্টি গ্যাপ টাইপ লাইটেনিং অ্যারেস্টার। বলো দেবাশিস, বুঝতে পেরেছো মাল্টি গ্যাপ টাইপ লাইটেনিং অ্যারেস্টার? হ্যাঁ স্যার। স্যার আমরা স্যার এগুলো কি স্যার কোথায় ইউজ করবো স্যার? মাল্টি গ্যাপ টাইপ লাইটেনিং অ্যারেস্টার জেনারেলি সেরকম কোথাও ইউজ করা হয় না এখন। ঠিক আছে, দেখো বর্তমান দিনে কিন্তু এগুলো ইউজ করা হয় না, এবং আগেকার দিনে ইউজ করা হতো, এবং সেখানেও যখন সিস্টেম ভোল্টেজটা লেস দ্যান ইকুয়াল টু 33 কেবি, এই ভোল্টেজ লেভেলে আমরা ইউজ করতে পারি। সাপোজ ধরো একটা ট্রান্সফরমার প্রোটেকশনের জন্য আমরা ইউজ করতাম হয়তো আগেকার দিনে। এখনকার দিনে কিন্তু 33 কেবি লেভেলের ট্রান্সফরমারকে প্রোটেকশন করবার জন্যও কিন্তু আমাদের যে এমওভি টাইপ লাইটেনিং অ্যারেস্টার সেটাই ইউজ করা হয়। এখনকার দিনে কিন্তু আর এগুলো ইউজ করা হয় না। ঠিক আছে, এখনকার দিনে যেটা ট্রান্সফরমার প্রোটেকশন 33 কেবি, সেখানেও কিন্তু আমরা ইউজ করি কোনটা না, আমরা ইউজ করে থাকি রড গ্যাপ টাইপ, মানে অ্যাজ এ ব্যাকআপ প্রোটেকশন, এবং এমওভি টাইপ যে লাইটেনিং অ্যারেস্টার সেটাকে আমরা ইউজ করি অ্যাজ এ মেন প্রোটেকশন। ঠিক আছে, এগুলো আগেকার দিনে ইউজ করা হতো যখন আমাদের ওই এমওভি টাইপ যে লাইটেনিং অ্যারেস্টার সেগুলো ছিল না, সেই সময় আরো এক্সট্রা অ্যাডিশনাল প্রোটেকশনের জন্য এগুলোকে ইউজ করা হতো। ঠিক আছে, মাল্টি গ্যাপটাকে ইউজ করা হতো। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি আগেরটায় তো স্যার নর্মাল কন্ডিশনে কারেন্ট যাওয়ার জন্য ইন্ডাক্টর ছিল, তো এটা তো হ্যাঁ, স্যার এটা তো প্রচুর হাই রেজিস্ট্যান্স, তো ইকুইপমেন্টের মধ্যে তো অনেক লো রেজিস্ট্যান্স, তো ওইদিকে তো কারেন্টটা যাবে। না ইকুইপমেন্টের মধ্যে লো রেজিস্ট্যান্স তো নয়, ইকুইপমেন্টের মধ্যেও তোমার আছে না। ইকুইপমেন্ট ধরো ট্রান্সফরমারই যদি ধরি, ট্রান্সফরমারের মধ্যে ট্রান্সফরমারের নিজস্ব যে মানে ইম্পিডেন্স, তোমরা পার্সেন্টেজ ইম্পিডেন্স কিন্তু যথেষ্ট হাই থাকে। ঠিক আছে, পাওয়ার ট্রান্সফরমার বিশেষ করে যেগুলো সাবস্টেশনের ইকুইপমেন্টস, পাওয়ার ট্রান্সফরমার, সেই ধরনের ট্রান্সফরমারের কিন্তু নিজস্ব একটা ইম্পিডেন্স থাকে, অনেক যথেষ্ট হাই ইম্পিডেন্স থাকে, যেটা কিন্তু
এই ধরনের ওভার ভোল্টেজকে ক্যাটাল করার জন্য যথেষ্ট থাকে। এবং তারপরেও চাইলে এখানে একটা লাগানো যেতে পারে, একটা চোখ যদি কেউ লাগাতে চায়, মানে এখানে যদি চোখ কয়েল লাগানো যেতেই পারে, ফর অ্যাডিশনাল প্রোটেকশনের জন্য এখানে লাগানো যেতে পারে। ঠিক আছে, অ্যাডিশনাল প্রোটেকশনের জন্য এরকম ইন্ডাক্টর এখানে লাগিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু বর্তমান দিনে যে ট্রান্সফরমার গুলো ইউজ করা হয়, ট্রান্সফরমার গুলোর মধ্যেই কিন্তু যথেষ্ট পরিমাণে ইম্পিডেন্স থাকে, পার্সেন্টেজ ইম্পিডেন্স ওগুলো যথেষ্ট বেশি থাকে, যেটা হচ্ছে এই ধরনের ওভার ভোল্টেজের জন্য যে এক্সট্রা কারেন্ট সেটা উইথস্ট্যান্ড করতে পারে। ঠিক আছে, তোমরা পার্সেন্টেজ ইম্পিডেন্স বলে একটা টার্ম শুনেছো ট্রান্সফরমারের ক্ষেত্রে? ট্রান্সফরমারের মধ্যে যে ইম্পিডেন্স, মানে তার মধ্যে তো অ্যাকচুয়ালি কয়েল থাকে, ট্রান্সফরমারের মধ্যে তো কয়েল তোমরা জানো ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে। তো সেই কয়েলের যে নিজস্ব একটা ইম্পিডেন্স সেটা কিন্তু যথেষ্ট বেশি থাকে। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের ক্ষেত্রে অতটা থাকে না, কম থাকে। কিন্তু আমাদের পাওয়ার ট্রান্সফরমার যেগুলো এরকম ট্রান্সমিশন লাইনের সঙ্গে কানেক্টেড থাকে, সেগুলো কিন্তু পার্সেন্টেজ ইম্পিডেন্সের ভ্যালু অনেক হাই থাকে। ঠিক আছে, তাও অ্যাডিশনাল প্রোটেকশনের জন্য এখানে একটা ইন্ডাক্টর লাগানো যেতেই পারে। সেই ইন্ডাক্টরটা কি করবে, যে ওভার ভোল্টেজের জন্য যে সার্জ সেটাকে ওইদিকে যেতে দেবে না, এই দিক দিয়ে বাইপাস করবে। মানে ওভার ভোল্টেজের জন্য যে মানে ট্রানজিয়েন্ট ওভার ভোল্টেজ হাই ফ্রিকোয়েন্সি, সেগুলো এইদিকে যাবে না, তার পরিবর্তে এই দিক দিয়ে বাইপাস করবে, সেটার জন্য এখানে লাগানো যেতে পারে। তো এটা হয়ে গেল আমাদের মাল্টি গ্যাপ টাইপ লাইটেনিং অ্যারেস্টার। তো এরপরে যেটা আসছে সেটা হলো এক্সপালশন টাইপ লাইটেনিং অ্যারেস্টার। এক্সপালশন, দেখো এক্সপালশন টাইপ লাইটেনিং অ্যারেস্টার এর মধ্যে কি থাকে, দিস টাইপ অফ অ্যারেস্টার ইজ অলসো কল্ড অ্যাজ প্রোটেক্টর টিউব অ্যান্ড ইট ইজ কমনলি ইউজড অন সিস্টেম অপারেটিং আপ টু 33 কেভি। এটাও কিন্তু ওই 33 কেভি সিস্টেম পর্যন্তই ইউজ করা হয় এক্সপালশন টাইপটাও। ঠিক আছে, এটাতে একটা কি থাকে, প্রোটেক্টর টিউব থাকে। প্রোটেক্টর টিউব একটা থাকে অ্যাডিশনাল ফিচার, যেগুলো আগের গুলোতে ছিল না। and it is essentially consisting of a rod gap. It essentially consists of a rod gap এর মধ্যে রড গ্যাপ থাকে। সেই রড গ্যাপের নাম সাপোজ হচ্ছে এখানে বলেছে কি এ বি। ঠিক আছে, একটা রড গ্যাপ তো থাকেই, এবং তার সঙ্গে ইন সিরিজ উইথ এ সেকেন্ড গ্যাপ enclosed in a fiber tube, and this gap in the fiber tube is formed by two electrodes. তাহলে কনস্ট্রাকশনটা দেখে নেওয়া যাক, এর মধ্যে কি কনস্ট্রাকশন হচ্ছে। দেখো এই ধরনের যে লাইটেনিং অ্যারেস্টার, এখানে কি থাকছে, ধরো এটা একটা ট্রান্সফরমারের একটা সাপোজ কোনো একটা বুশিং। ঠিক আছে, তো এখানে আমাদের কি থাকছে বলো, এই ধরনের যে লাইটেনিং অ্যারেস্টার, সেখানে আমরা অ্যাডিশনাল কি কি ফিচার ইউজ করছি। এখানে আমাদের ধরো লাইন আছে, এটা হচ্ছে ট্রান্সমিশন লাইন, মানে আপ টু 33 পর্যন্ত এটাকে ইউজ করা যাবে। ঠিক আছে, এবার হচ্ছে কি এই যে দুটো টার্মিনাল, যেটা হচ্ছে একটা লাইনের সঙ্গে যুক্ত আছে আর একটা হচ্ছে আমাদের গ্রাউন্ড পোটেনশিয়ালের সঙ্গে যুক্ত আছে। এই ধরনের প্রোটেকশন আমি আগের দিনই বলেছি, এটা হচ্ছে কি এই ধরনের যেটা ফিচার্স ছিল, এটা হচ্ছে আমাদের রড গ্যাপ টাইপ লাইটেনিং অ্যারেস্টার। এটা এরকম আছে ধরো বুশিংস গুলো। ঠিক আছে, এবং তারপরে কি করছি না, এইখানে যে আপার টার্মিনাল যেটা আমাদের ট্রান্সমিশন যে লাইন আছে তার সঙ্গে যুক্ত আছে, আর লোয়ার টার্মিনাল এটাকে আমরা কানেক্ট করেছি থ্রু কার সঙ্গে কানেক্ট করেছি না, একটা ফাইবারের টিউব। নিচের যেটা আছে এইটা চৌকোনা বক্সের মতো, এটা হচ্ছে একটা ফাইবারের টিউব। ঠিক আছে, তাহলে এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে উপরের দিকে একটা আমাদের থাকছে হচ্ছে যেরকম রড গ্যাপ টাইপ ছিল, এখানে একটা গ্যাপ থাকছে। ঠিক আছে, রড গ্যাপ এটা তো থাকছেই, এটা আমাদের রড গ্যাপ টাইপ, নর্মাল যেটা রড গ্যাপ টাইপ ছিল সেই রকমই। এই দুটো রড, এই উপরে একটা আর নিচে একটা রড, দুটো রডের মধ্যে একটা গ্যাপ আছে, ধরো নাম দিলাম এ আর বি। ঠিক আছে, এটা একটা রড গ্যাপ আছে। তারপরে কি হয়ে যাচ্ছে না, এইখানটা এই টার্মিনালটা গিয়ে যুক্ত হচ্ছে একটা এই জিনিসটা চৌকোনা যে বক্সের মতো দেখতে পাচ্ছ, এই জিনিসটা হচ্ছে একটা ফাইবারের টিউব। এই টিউবটা কি দিয়ে তৈরি হয়, ফাইবার দিয়ে তৈরি হয়, এটা একটা ফাইবার টিউব। ঠিক আছে, এটা হচ্ছে কি ফাইবারের একটা টিউব। এবার এই ফাইবার টিউবের মধ্যে থাকে কি, ফাইবার টিউবের মধ্যে আমাদের দুটো ইলেকট্রোড থাকে। ঠিক আছে, একটা হচ্ছে আপার ইলেকট্রোড আর একটা হচ্ছে লোয়ার ইলেকট্রোড। এটা আপার ইলেকট্রোড বলছি, আপার ইলেকট্রোডটা হচ্ছে উপরে থাকে।
আপার ইলেকট্রোডটা হচ্ছে আমাদের উপরে থাকছে, এখানে এখানে ধরো একটা ইলেকট্রোড আছে, ঠিক আছে, উপরে। নিচে আরেকটা ইলেকট্রোড আছে, এই নিচে আরেকটা ইলেকট্রোড আছে। আপার এবং লোয়ার ইলেকট্রোড, এই দুটোর মাঝে আবার কি আছে, দুটোর মাঝে আবার আছে একটা গ্যাপ, ঠিক আছে। দুটো ইলেকট্রোডকে তো আমরা শর্ট করে রাখি না, দুটো ইলেকট্রোডের মধ্যে আমরা গ্যাপ রাখি। তো এটা হচ্ছে এই সবুজ রং দিয়ে দেখালাম, এটা ধরো সেই গ্যাপটা। উপরে একটা ইলেকট্রোড আছে, নিচে একটা ইলেকট্রোড আছে। উপরের এইটা আমি একটু শেড করে দিই, উপরের এটা একটা ইলেকট্রোড আর নিচে আর একটা ইলেকট্রোড, ঠিক আছে, লোয়ার ইলেকট্রোড। এবার এই ইলেকট্রোড গুলো কিন্তু হলো, ঠিক আছে। হলো মানে কি, ফাঁকা। লোয়ার যে ইলেকট্রোডটা আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ফাঁকা থাকে, ঠিক আছে, মানে এর মধ্যে দিয়ে গ্যাস পাস হতে পারে। আর এই যে টিউবটা, এটা হচ্ছে ফাইবারের টিউব। এবার ধরো এখানে লাইন, এটা আমাদের ট্রান্সমিশন লাইন, যে লাইনের থেকে আমরা প্রোটেকশনের জন্য এই লাইটেনিং অ্যারেস্টারটাকে ব্যবহার করছি। এবার এখানে প্রথমত আছে আমাদের একটা রড গ্যাপ। তাহলে রড গ্যাপের মধ্যে কি নর্মাল কন্ডিশনে কারেন্ট ফ্লো করবে? বলো, রড গ্যাপের মধ্যে নর্মাল কন্ডিশনে কারেন্ট কিন্তু ফ্লো করবে না, ঠিক আছে। নর্মাল ভোল্টেজ যদি থাকে, ধরে না এটা 33 কেভি ভোল্টেজের জন্য আছে, তো 33 কেভি ভোল্টেজে কিন্তু এখানে কোনো স্পার্কিং হবে না, ঠিক আছে। এই যে দুটো গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে কিন্তু কোনো স্পার্কিং ঘটবে না আপ টু 33 কেভি পর্যন্ত। কিন্তু যখনই সিস্টেমের মধ্যে কোনো ওভার ভোল্টেজ ধরো চলে আসছে, ওভার ভোল্টেজ যখনই চলে আসছে, তখন কি হচ্ছে, ওভার ভোল্টেজ চলে এলে কিন্তু তখন আমাদের এই যে এ আর বি, এই যে দুটো গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যবর্তী স্থানে কিন্তু একটা স্পার্কিং দেখা দেবে, ঠিক আছে। তখন কিন্তু এই গ্যাপের মধ্যবর্তী স্থানে কিন্তু একটা স্পার্কিং দেখা দেবে এবং একটা আর্ক তৈরি হবে, ঠিক আছে, এবং একটা আর্ক তৈরি হবে। এবার এই আর্কের জন্য যে কারেন্টটা, সেটা আমার এই রাস্তা দিয়ে ফ্লো করবে, এই রাস্তা দিয়ে ফ্লো করে আপার ইলেকট্রোড পর্যন্ত চলে আসবে, ঠিক আছে। এবার এই যে আর্কটা তৈরি হচ্ছে, সেই আর্কের জন্য কি হচ্ছে না, সেই আর্কের জন্য আমাদের, আচ্ছা, এই মধ্যবর্তী স্থানে এটা কি আছে, দুটো ইলেকট্রোডের মধ্যে কিন্তু গ্যাপ আছে, এটা কিন্তু একটা গ্যাপ, ঠিক আছে। দুটো ইলেকট্রোড কিন্তু টাচ করে নেই, এটা হচ্ছে আমাদের একটা ইন্টারনাল গ্যাপ আছে। এটা হচ্ছে আমাদের একটা ইন্টারনাল গ্যাপ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা ইন্টারনাল গ্যাপ। এবার কি, যখন আমাদের ভোল্টেজটা ওভার ভোল্টেজ হচ্ছে, নর্মাল ভোল্টেজে এই এটারই ব্রেকডাউন হবে না, এই যে এখানে রড গ্যাপ যেটা আছে সেটারই কিন্তু ব্রেকডাউন হবে না। যদি ওভার ভোল্টেজ হয়ে যায়, তখনই এই রড গ্যাপের মধ্যবর্তী স্থানে ব্রেকডাউন হবে এয়ারের, তার ফলে কারেন্টটা এদিক দিয়ে আসবে এবং এখানে ব্রেকডাউন ঘটাতে পারে, ঠিক আছে। এবার যখন এখানে আর্ক তৈরি হয়ে যাচ্ছে, যদি ধরো ওভার ভোল্টেজ আসে এবং তার জন্য আর্কিং হয়, সেই আর্কের জন্য তো আমরা জানি একটা হিউজ কারেন্ট আসবে এবং আর্কের জন্য প্রচুর হিটিংও হবে। এবার যখন এই হিটটা তৈরি হবে, সেই হিটের জন্য এটা কিসের টিউব আছে, এটা হচ্ছে ফাইবারের টিউব, ঠিক আছে। সেই ফাইবার টিউবের কি হবে, ফাইবার টিউবের মধ্যে যখন এরকম একটা হিউজ কারেন্ট ফ্লো করবে, তখন কিন্তু একটা গ্যাস তৈরি হবে, ঠিক আছে, একটা কিন্তু ভেপোরাইজেশন হবে, ঠিক আছে। এই যে দুটো ইলেকট্রোড, এই দুটো ইলেকট্রোডের মধ্যেও একটা আর্ক তখন ফর্ম করবে, মানে মাঝে যদিও গ্যাপ আছে, কিন্তু যখন ওভার ভোল্টেজ আসছে তখন এই গ্যাপেরও ব্রেকডাউন হচ্ছে এবং এই গ্যাপেরও ব্রেকডাউন হচ্ছে এবং এর মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো হচ্ছে। এই হিউজ কারেন্ট যখন ফ্লো হচ্ছে বা আর্ক যখন তৈরি হচ্ছে, তার জন্য কিন্তু আমাদের যে ফাইবার টিউব, তার কিন্তু ভেপোরাইজেশন হবে, ঠিক আছে। মানে কিছুটা পরিমাণ যে ফাইবার, এই টিউবের যে দেওয়ালে যে ফাইবার গুলো আছে, সেই ফাইবার গুলো কিসে পরিণত হবে, ভেপারে পরিণত হবে, বাষ্পে পরিণত হবে, ঠিক আছে। এই ফাইবারটা ভেপারে পরিণত হবে। কেন হলো, কারণ এখান দিয়ে প্রচুর কারেন্ট যাচ্ছে, কারেন্ট গেলে প্রচুর পরিমাণে তাপ তৈরি হচ্ছে, সেই তাপে গরম হয়ে কিছু পরিমাণ ফাইবার ভেপারে পরিণত হবে এবং এইভাবে খুব অল্প সময়ে যদি আর্কটা ফ্লো করে, তার জন্য কিন্তু অনেকটা পরিমাণে এরকম গ্যাস তৈরি হয়ে যাবে। মানে ভেপার মানে বুঝতেই পারছো, এটা একটা গ্যাসিয়াস বস্তু, গ্যাসিয়াস এলিমেন্ট। সেই গ্যাস যেটা তৈরি হবে, তার জন্য কি হবে, একটা প্রচুর পরিমাণে প্রেসার ডেভেলপ করবে এখানে, এইখানটায় একটা হিউজ প্রেসার কিন্তু ডেভেলপ করবে, ঠিক আছে। এবং যখন এই প্রেসারটা একটা সার্টেন অ্যামাউন্টের থেকে বেশি হয়ে যাবে, তখন কি হবে, সেই যে গ্যাসটা, সেই গ্যাসটা নিচ দিয়ে বেরিয়ে যাবে। মানে এই যে লোয়ার ইলেকট্রোড আছে, এই লোয়ার ইলেকট্রোডের ভায়া হয়ে গ্যাসটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে, এই দিক দিয়ে গ্যাসটা বাইরে বেরিয়ে যাবে। যখন এখানে প্রেসারটা হিউজ হয়ে যাবে, সেই গ্যাসটা এদিক দিয়ে বেরিয়ে যাবে এবং গ্যাস যখন বেরিয়ে যাবে এরকম ভাবে, সেই গ্যাসের বেরিয়ে যাওয়াটা এত রিগোরাস হবে যে তার জন্য কিন্তু সমস্ত যে কারেন্ট, সেই কারেন্টটাও কিন্তু একবারে জিরো হয়ে যাবে। মানে যে কারেন্টের জন্য আর্কটা তৈরি হচ্ছিল বা আর্কের জন্য যে কারেন্টটা হচ্ছিল, সেই
কারেন্টটা কিন্তু একদম জিরো হয়ে যাবে, কারণ এই গ্যাসিয়াস ভেপারটা সম্পূর্ণরূপে এই নিচের যে ইলেকট্রোড সেই দিক দিয়ে পুরোপুরিভাবে বাইরে বেরিয়ে চলে আসবে, এবং যে মিডিয়ামটা ছিল মিডিয়ামটা কিন্তু এখন ডি আয়োনাইজড হয়ে যাবে। ঠিক আছে, ডি আয়োনাইজ, যখন আর্ক তৈরি হচ্ছে মানে কি, তখন মিডিয়ামটা আয়োনাইজ হয়ে গেছে, আয়নে পরিণত হয়েছে। কিন্তু যখন এরকম গ্যাসিয়াস এলিমেন্টস গুলো বাইরে বেরিয়ে যাবে তখন কিন্তু সম্পূর্ণ মিডিয়ামটা আমাদের ডি আয়োনাইজড হয়ে যাবে, মানে আর কোনো আয়ন সেখানে থাকবে না। ঠিক আছে, এবং সেই অবস্থায় আর্কটা কিন্তু নিজের থেকেই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, নিজের থেকেই বন্ধ হয়ে যাবে। তো এইভাবে এখানে আর্ক, মানে যখন আমাদের ওভার ভোল্টেজ আসে তার জন্য যে আর্কটা এইভাবে আমাদের নিচ দিয়ে এটাকে গ্যাস ডিসচার্জ করে স্টপ করে দেওয়া হয়। ঠিক আছে, এবং তার জন্য যে ওভার ভোল্টেজটা যেটা সিস্টেমের মধ্যে হলো সেটা কিন্তু আর ইকুইপমেন্টস যেটা এখানে কানেক্টেড ছিল, এই লাইনের সঙ্গে অন্যান্য যে ইকুইপমেন্টস কানেক্টেড ছিল সেখানে আর গেল না। তার পরিবর্তে আমাদের এই যে লাইটেনিং অ্যারেস্টার, যেটার নাম হচ্ছে এক্সপালশন টাইপ লাইটেনিং অ্যারেস্টার, তার মাধ্যমেই কিন্তু আমরা আর্কিংটাকে এর মধ্যে ঘটিয়ে ওই ওভার ভোল্টেজের হাত থেকে ইকুইপমেন্টটাকে প্রোটেক্ট করতে পারছি। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে এর ওয়ার্কিংটা কিভাবে হচ্ছে। এক্সপালশন, হ্যাঁ বলো, এটার নাম হচ্ছে স্যার মাঝে এক্সপালশন টাইপ। স্যার হ্যাঁ, আরেকবার একটু বলতে পারেন স্যার, আমার ডিস্টার্ব করছিল, শুনতে পেলাম না। আচ্ছা, কোন জায়গাটা বলো, কোন জায়গাটা বলো। এটার নাম হচ্ছে কি এক্সপালশন। এক্সপালশন কথাটার মানে কি, তাড়ানো। ঠিক আছে, এক্সপালশন মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া। ঠিক আছে, এক্সপালশন। তো এখানে কিভাবে তাড়ানো হয়, মেন ব্যাপার হচ্ছে আমাদের এখানে আর্ক হবে এবং আর্কটাকে তাড়াতে হবে, তাই তো। তাহলে এখানে দুটো জায়গা আছে, দুটো জায়গায় এখানে আর্ক তৈরি হওয়ার মতো অপশন আছে। কোন দুটো জায়গা বলো, এই একটা জায়গা যেটা আমাদের রড গ্যাপ, নর্মাল যেটা রড গ্যাপ এ আর বি, সেখানে একটা আছে। আর একটা জায়গা আর্ক হওয়ার জায়গা আছে, সেটা হচ্ছে এইটা, এই যেটা ইন্টারনাল এয়ার গ্যাপ বলা হচ্ছে সেইটা। এই দুটো জায়গাতে আমাদের আর্ক তৈরি হতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে কি এখানে কি কি জিনিস আছে, এটা হচ্ছে একটা রড, উপরে একটা রড, নিচে একটা রড, যেটা রড গ্যাপে যেরকম থাকতো। আচ্ছা, এই যে নীল রং দিয়ে দেখিয়েছি এটা একটা ইলেকট্রোড, মানে কারেন্ট কন্ডাকশন করতে পারে এরকম বস্তু। আর নিচে আর একটা এরকম নীল রং দিয়ে দেখিয়েছি, এটাও একটা ইলেকট্রোড, এটাও কারেন্ট কন্ডাকশন করতে পারে। এবং এই ইলেকট্রোডস গুলো হচ্ছে কি ফাঁপা। ঠিক আছে, হলো, হলো সিলিন্ডার, তোমরা জানো হলো সিলিন্ডার মানে ভেতরে কোনো বস্তু নেই। ঠিক আছে, একদম চারধারে এরকম, এটাকে বলা হয় হলো সিলিন্ডার। সেই রকম টাইপের এই ইলেকট্রোডস গুলো, মানে এর মধ্যে দিয়ে গ্যাস সেটা ইজিলি পাস করতে পারবে। এখন যদি সিস্টেমের ভোল্টেজটা নর্মাল ভোল্টেজ থাকে, সেই নর্মাল ভোল্টেজে তো আর মিডিয়ামের কোনো ব্রেকডাউন হবে না, হবে কি? এ আর বি এর মধ্যে যে গ্যাসিয়াস এয়ার আছে, তো এয়ার এর কি ব্রেকডাউন হবে বলো নর্মাল ভোল্টেজে? হবে না, কারণ গ্যাপটা এমন ভাবেই অ্যাডজাস্ট করা থাকে, রড গ্যাপেও হয় না। এই এ আর বি এর মধ্যবর্তী যে মিডিয়াম, তার কিন্তু ব্রেকডাউন কোনো কিছু হয় না নর্মাল ভোল্টেজ। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে এই ব্রেকডাউনটা কখন হবে, যখন সিস্টেমের ভোল্টেজ 33 কেবি থেকে অনেক বেশি হয়ে যাবে। অনেক যদি বেশি হয়ে যায় 33 কেবি থেকে, তখন এখানে ব্রেকডাউন হবে, এ আর বি এর মধ্যে ব্রেকডাউন হবে। আচ্ছা, আর একটা জায়গাতেও ব্রেকডাউন হবে, সেটা কোথায়? এ থেকে বি এর মধ্যে ধরো এদিক দিয়ে কারেন্ট এলো, আর্ক তৈরি হলো, মানে কারেন্টটা এদিক দিয়ে চলে এলো, এদিক দিয়ে চলে এসে এখানে চলে আসবে, ইলেকট্রোডের মধ্যে দিয়ে চলে আসবে। দিয়ে যদি দেখে এই ভোল্টেজ যথেষ্ট এখনো আছে, যে এই যে মিডিয়ামটা মধ্যবর্তী যে ইন্টারনাল গ্যাপ, এটাকেও ব্রেকডাউন করে দিতে পারবে, তাহলে করে দেবে, এখানেও ব্রেকডাউন করে দেবে, দিয়ে কারেন্টটা এই রাস্তা দিয়ে ফ্লো করে যাবে। ঠিক আছে, এবার এইরকম ভাবে কারেন্ট চলতে থাকবে। এটা গ্রাউন্ডে চলে যাচ্ছে, ধরো এই কারেন্টটা গ্রাউন্ডে চলে যাচ্ছে, কিন্তু এইরকম কারেন্ট যেটা চলতে থাকছে, সেই কারেন্টটা তো আর বেশিক্ষণ আমরা চলতে দিতে পারি না। ঠিক আছে, আমরা চাই কি এখানে কারেন্টটা স্টপ হোক। কারেন্টটা স্টপ করতেও তো আমরা চাই, মানে সিস্টেমের ভোল্টেজ হঠাৎ 33 কেবি থেকে বেড়ে গেল, ঠিক আছে, কিন্তু আবার 33 তে ফেরতও তো আসতে পারে। তখন আমরা তো চাইবো না যে আর্কটা আর কন্টিনিউ করুক, তাহলে আর্কটাকে নেভাবো কি করে, আর্কটাকে এক্সটিংগুইশ কিভাবে করা যাবে। তো তার ব্যবস্থাটার জন্য এখানে কি রেখেছে দেখো, আর্কটাকে নেভানোর জন্য এখানে ব্যবস্থা রাখা হয়েছে। এই নিচের যে অংশটা, যেখানে ইলেকট্রোডস আছে আর ইলেকট্রোডের মধ্যবর্তী যে গ্যাপ আছে, এই টোটাল জিনিসটাকে একটা কিসের মধ্যে রেখেছে, একটা ফাইবারের টিউবের মধ্যে রেখেছে। এটা হচ্ছে ফাইবারের তৈরি, ঠিক আছে, ফাইবারের তৈরি টিউব। এই টিউবটাকে কিন্তু অনেক সময় প্রোটেক্টার টিউবও বলা হয়। কি বলা হয়? প্রোটেক্টার টিউব। ঠিক আছে, এটাকে বলা হয় প্রোটেক্টার টিউব। এবার এতে সুবিধা কি হচ্ছে, প্রোটেক্টার টিউব ব্যবহার করাতে আমাদের সুবিধা কি হচ্ছে? এই প্রোটেক্টার টিউবের মধ্যে থাকে আমাদের ফাইবার, ফাইবার দিয়ে তৈরি এটা। এবার যখন এখানে আর্ক তৈরি হচ্ছে, সেই আর্কের জন্য প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে, হিট হবে। তো আর্ক মানে কি, আয়োনাইজ হয়েছে মিডিয়ামটা, এবং প্রচুর কারেন্ট ফ্লো হলে আমরা জানি প্রচুর তাপ উৎপন্ন হয়।
সেই হিটের জন্য এই ফাইবার যেটা দেওয়ালে আছে, ফাইবারের তৈরি, তো এই দেওয়ালটা পুরোটাই তো ফাইবারের তৈরি, এই ফাইবারগুলো কি হবে, বাষ্পে পরিণত হবে, ভেপারে পরিণত হবে, এবং ভেপারটা খুব তাড়াতাড়ি ডেভেলপ করবে। এমন নয় যে খুব টাইম নেবে ভেপারটা তৈরি হতে, ভেপারটা কিন্তু খুব তাড়াতাড়ি ডেভেলপ করে যাবে, এবং খুব তাড়াতাড়ি একটা হিউজ প্রেসার এখানে তৈরি হবে। ভেপার হলে আমরা জানি গ্যাসের একটা প্রেসার থাকে, সেই প্রেসারটা হিউজ ডেভেলপ করবে, এবং সেই যে হিউজ প্রেসার, তার জন্য কি হবে, সেই প্রেসারটার জন্য যে গ্যাস ফর্ম হয়েছে, মানে যে গ্যাস ফর্মের জন্য প্রেসারটা ডেভেলপ করেছে, সেই গ্যাসটা আস্তে আস্তে আমাদের এই নিচের যে ইলেকট্রোডসটা আছে, এই হলো ইলেকট্রোডের মধ্যে দিয়ে বাইরে ডিসচার্জ হয়ে যাবে। ঠিক আছে, বাইরে সম্পূর্ণরূপে ভেপারটা ডিসচার্জ হয়ে যাবে, এবং এই ভেপারের সঙ্গে সঙ্গে সমস্ত যে মিডিয়ামটা ছিল, যে মিডিয়ামটা আমার আয়োনাইজড হয়েছিল, সেই মিডিয়ামটা আর আয়োনাইজড কিন্তু থাকবে না। এত ফাস্ট এটা বাইরে ডিসচার্জ হবে যে সমস্ত মিডিয়ামটাই কিন্তু ডি আয়োনাইজড হয়ে যাবে। ডি আয়োনাইজড হয়ে যাওয়ার মানেটা কি, মানে হচ্ছে এই যে দুটো গ্যাপ, এই গ্যাপের মধ্যে যে কারেন্টটা ফ্লো হচ্ছিল, আর্কিং কারেন্ট, সেই কারেন্টটাও কিন্তু সম্পূর্ণরূপে স্টপ হয়ে যাবে, মানে আর্কটা বন্ধ হয়ে যাবে। এবং আর্কটা বন্ধ হয়ে গেল, তার ফলে কি হলো, আমাদের সিস্টেমের ভোল্টেজ যদি এখন এই যে ওভার ভোল্টেজ গুলো হয়, ওগুলো তো আর দীর্ঘস্থায়ী কোনো ব্যাপার নয়, ওগুলো হচ্ছে ট্রানজিয়েন্ট, মানে হঠাৎ করে আসে আবার স্টপও হয়ে যায়। তাহলে সেই ট্রানজিয়েন্টের জন্য কারেন্টটা এখান দিয়ে ফ্লো করলো, কিন্তু ইতিমধ্যে সিস্টেম ভোল্টেজ যদি নর্মালে ফিরে আসে, লাইনটা আবার অ্যাজ ইট ইজ চলতে থাকবে, নর্মালি চলতে থাকবে। ঠিক আছে, শুধু এখান থেকে কিছু পরিমাণ ভেপার এটা বাইরে বেরিয়ে গেল, ডিসচার্জ হয়ে গেল। ঠিক আছে, এটা কিভাবে কানেকশনটা করা থাকে দেখে নাও, এখানে একটা ডায়াগ্রাম দেখানো আছে। অ্যাকচুয়ালি এটা কিভাবে থাকছে, আচ্ছা আমি এটাকে একবার ড্র করি, ডায়াগ্রামটা ঠিক পরিষ্কার নয়। তো ধরো আমরা ডায়াগ্রামটা একবার ড্র করার চেষ্টা করি। মনে করো একটা পোল আছে, ঠিক আছে, এটা কি, এটা একটা পোল, সাপোজ ফর এক্সাম্পল এটা ধরো একটা পোল। এবার এই পোল থেকে ধরো আমাদের একটা কি থাকে, পোল থেকে আমাদের থাকে হচ্ছে ক্রস আর্ম, এটা ধরো একটা ক্রস আর্ম। ঠিক আছে, এই ক্রস আর্মের ওপরে মনে করো আমাদের একটা আমাদের আছে কি, একটা ইনসুলেটর ঝোলানো আছে, সাসপেনশন টাইপ। ফর এক্সাম্পল ধরো এখানে একটা সাসপেনশন টাইপ ইনসুলেটর আছে। সাসপেনশন টাইপ ইনসুলেটরে অনেকগুলো লেয়ার থাকে আমরা জানি। এটা ধরো একটা ইনসুলেটর এরকম আছে, এটা একটা লেয়ার, এটা আর একটা লেয়ার, এরকম করে কতগুলো লেয়ার আমাদের আছে, এগুলো হচ্ছে সাসপেনশন টাইপ ইনসুলেটর। ঠিক আছে, এবার সাসপেনশন টাইপ ইনসুলেটরের তলা দিয়ে আমাদের কি যাবে, কন্ডাক্টরটা পাস করবে, তাই তো। কন্ডাক্টরটা এরকম ভাবে, এইরকম ভাবে কন্ডাক্টরটা চলে যাবে, এটা একটু নিচে টাচ করে যাবে এখানে। ঠিক আছে, এবার আমরা কি চাইছি, আমরা চাইছি যে এই লাইনের মধ্যে ওভার ভোল্টেজ যদি আসে, তার জন্য যেন এই ইনসুলেটরটা পাংচার না হয়, ইনসুলেটরটা যেন ওভার ভোল্টেজে ড্যামেজ না হয়ে যায়, আমরা চাইছি এটাকে প্রোটেক্ট করতে চাইছি। তাহলে কি করবো, তাহলে আমরা এখানে একটা লাইটেনিং অ্যারেস্টার লাগাবো। লাইটেনিং অ্যারেস্টারের মধ্যে এখানে আমাদের কি আছে, এই ধরনের লাইটেনিং অ্যারেস্টার থাকে, এই এক্সপালশন টাইপ। এক্সপালশন টাইপ লাগাতে গেলে আমাকে প্রথমেই করতে হবে একটা গ্যাপ ইউজ করতে হবে, রড গ্যাপ আমাদেরকে ইউজ করতে হবে। রড গ্যাপ হতে পারে, অথবা আমরা হর্ন গ্যাপও ইউজ করতে পারি। ঠিক আছে, আগেরটা আমাদের রড গ্যাপ ছিল, এখানে রড গ্যাপ দেখানো হয়েছিল। এরকম যদি ট্রান্সফরমারের বুশিং টাইপের থাকে, যদি আমরা চাই যে এখানে হর্ন গ্যাপ ইউজ করবো, তাও সম্ভব। হর্ন গ্যাপ ইউজ করতে গেলে এই আমাদের যেটা কন্ডাক্টর যেটা যাচ্ছে, তার তলায় এখানে আমরা একটা ধরো এরকম একটা সিংয়ের মতো দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটা আমাদের কন্ডাক্টর, এটা একটা ইলেকট্রোড ধরলাম, আর এইখানে আরেকটা ইলেকট্রোড হয়ে গেল এরকম। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল একটা হর্ন গ্যাপ। এই গ্যাপের মধ্যে তখনই কারেন্ট ফ্লো করবে যখন এই লাইনের মধ্যে ওভার ভোল্টেজ চলে আসবে, তখন, আদারওয়াইজ তো করবে না। মানে গ্যাপ আছে, তো গ্যাপের মধ্যে কারেন্ট কি করে ফ্লো করবে, যদি ওভার ভোল্টেজ আসে তখনই এই মিডিয়ামের ব্রেকডাউন হয়ে এখান দিয়ে কারেন্ট যেতে পারবে, আদারওয়াইজ কিন্তু যাবে না। তাহলে এই হয়ে গেল আমাদের হর্ন গ্যাপ। হর্ন গ্যাপের তলায় আমরা কি লাগাবো, হর্ন গ্যাপের তলায় আমরা লাগিয়ে দেবো আমাদের ওই প্রোটেক্টর টিউবটা। প্রোটেক্টর টিউবের মধ্যে কি থাকে, দুটো ইলেকট্রোড থাকে আমরা জানি। প্রোটেক্টর টিউবের মধ্যে ইলেকট্রোড থাকবে, দুটো ইলেকট্রোডের মধ্যে গ্যাপও থাকবে। ঠিক আছে, এই সমস্ত ব্যাপার এই প্রোটেক্টর টিউবের মধ্যে থাকবে। তাহলে এখানে দুটো জিনিস হলো, এটা হয়ে গেল আমাদের হর্ন গ্যাপ, এই কালো রং দিয়ে দেখিয়েছি, এটা হয়ে গেল আমাদের হর্ন গ্যাপ, সংক্ষেপে লিখছি। ঠিক আছে, হর্ন গ্যাপ। আর এই নিচে যেটা আছে এটা হয়ে গেল আমাদের প্রোটেক্টর টিউব। ঠিক আছে, প্রোটেক্টর টিউব। এই দুটো জিনিস নিয়ে এটা একটা আমাদের একটা লাইটেনিং অ্যারেস্টার হয়ে গেল। ঠিক আছে, এবার এই লাইটেনিং অ্যারেস্টারটা কিভাবে আমরা জুড়বো সিস্টেমে, আমাদের এই পোল আছে। ঠিক আছে, এটা ধরো পোলটা আছে, এই পোল তো এরকম চলতে থাকবে নিচ পর্যন্ত। ঠিক আছে, এই পোলের মধ্যে আরেকটা জায়গায় আমরা এরকম একটা ক্রস আর্ম ইউজ করে দেবো, এখানে আরেকটা ক্রস আর্ম এরকম ইউজ করে দেবো আমরা।
এই ক্রস আর্মের মধ্যে সাপোর্ট দিয়ে আমরা প্রোটেক্টর টিউবটাকে রেখে দেবো। ঠিক আছে, এরকম আরেকটা ক্রস আর্ম আছে, ধরো দুটো ক্রস আর্ম, উপরে একটা ক্রস আর্ম যেখান থেকে ইনসুলেটরটা ঝুলানো ছিল, তারটা যাচ্ছিল এরকম কন্ডাক্টরটা, তার তলা থেকে হর্ন গ্যাপটা ছিল, তার তলায় ছিল প্রোটেক্টর টিউবটাকে সাপোর্ট দিয়ে রেখেছি আরেকটা এরকম ক্রস আর্ম, সবুজ রং দিয়ে রেখেছি, এটা আরেকটা ক্রস আর্ম। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে সিস্টেমটা চলবে, এটাকে আমরা ফার্দার আরেকটা এরকম ভাবে অ্যাঙ্গেল দিয়ে সাপোর্ট দিয়ে দিতে পারি, এরকম একটা অ্যাঙ্গেল দিয়ে ব্যাপারটাকে সাপোর্ট দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে দুটো সাপোর্টের উপরে এরকম প্রোটেক্টর টিউবটাকে ঝুলিয়ে মানে আমরা মাউন্ট করে রাখবো, এবং ওই লাইনের তলায় একটা হর্ন গ্যাপ রাখবো। এই হর্ন গ্যাপটা হচ্ছে এইটা। ঠিক আছে, এইটা হচ্ছে হর্ন গ্যাপ অ্যাকচুয়ালি, এটা তো ইলেকট্রোড, কালো রং দিয়ে দেখেছি এটা ইলেকট্রোড। এই লাইন আর এই কালো রঙের জিনিস, এই দুটোর মধ্যবর্তী জিনিসটাকে আমরা বলছি কি হর্ন গ্যাপ। এইরকম টাইপ করে আমরা ইউজ করতে পারি। এই ধরনের যে টাইপ অফ লাইটেনিং অ্যারেস্টার, একে বলা হচ্ছে কি, একে বলা হচ্ছে আমাদের এক্সপালশন টাইপ লাইটেনিং অ্যারেস্টার। এটাকে এক্সপালশন কেন বলছে? এক্সপালশন এই কারণেই বলছে যে এখানে যখন আমাদের গ্যাস ফরমেশনটা হচ্ছে, সেই গ্যাসের মাধ্যমে টোটাল মিডিয়ামটা ডিসচার্জ হচ্ছে, তো কিছু পরিমাণ গ্যাস তো সিস্টেম থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, বাইরে থেকে তাড়ানো হচ্ছে গ্যাসটাকে। যেহেতু তাড়ানো হচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে এক্সপালশন। ঠিক আছে, যেহেতু গ্যাস এরকম ভাবে বেরিয়ে মিডিয়ামটাকে ডিসচার্জ করা হচ্ছে, তার জন্য এর নাম দেওয়া হয়েছে এক্সপালশন টাইপ। ঠিক আছে, এবার এই এক্সপালশন টাইপ যে লাইটেনিং অ্যারেস্টার, এর কাজ কি, মানে এর অ্যাডভান্টেজটা কোথায়? অ্যাডভান্টেজ হচ্ছে এটার দাম খুব একটা বেশি নয়, এখানে খুব একটা কিছু কস্টলি জিনিস লাগছে না, তার জন্য দাম খুব একটা বেশি নয়। ঠিক আছে, আর যেটা আমাদের নর্মাল রড গ্যাপ ছিল বা হর্ন গ্যাপ ছিল, তার থেকে কিছু অ্যাডভান্টেজ দেখতে পাচ্ছ কি? আগে আমরা হর্ন গ্যাপ করেছি এবং রড গ্যাপও করেছি, তার থেকে এটার কোনো অ্যাডিশনাল অ্যাডভান্টেজ দেখা যাচ্ছে বলো? আগের গুলোতে যেটা আমরা পড়েছিলাম নর্মাল আমাদের যে এই টাইপের ছিল যেটা হর্ন গ্যাপ, সেখানে কিছু এখানকার থেকে কিছু বেশি অ্যাডভান্টেজ আমরা এখানে পাচ্ছি কি? অবশ্যই পাচ্ছি, কারণ এখানে আমাদের আর্কটা যেটা নিজের থেকে এক্সটিংগুইশ হচ্ছিল সেটা ঠিক আছে, কিন্তু নিজের থেকে এক্সটিংগুইশ হতে তো অনেক বেশি সময় লাগবে, এবং নিজের থেকে এক্সটিংগুইশ হওয়াটা কিন্তু অনেকটা মানে এটা হতেও পারে নাও হতে পারে, ডিপেন্ড করছে সিস্টেম ভোল্টেজ কতটা কমছে তার উপরে। আমরা অ্যাডিশনাল কোনো ফিচার তো ইউজ করছি না, খালি এই গ্যাপের যে মানে গ্যাপটা সেটাকে আমরা ক্রমশ বাড়িয়ে যাচ্ছি, এটা করছি, বাট এছাড়া তো আর কিছু করছি না। কিন্তু রড গ্যাপের ক্ষেত্রে তো সেটাও করা হচ্ছিল না, রড গ্যাপের ক্ষেত্রে এক্সটিংগুইশ হতোই না, কিন্তু এখানে কিন্তু আমরা রড গ্যাপ যদি করি ইউজ, সেটাও ঠিক আছে, এবং তার সঙ্গে আমরা যদি হর্ন গ্যাপ করি সেটাও আছে, বাট তার সঙ্গে অ্যাডিশনাল একটা ফিচার এখানে কিন্তু থাকছে, এই প্রোটেক্টর টিউবটা কিন্তু থাকছে, যেটা কিন্তু আগেরগুলোতে ছিল না। প্রোটেক্টর টিউব ব্যবহার করার জন্য যে আর্কটা, সেটা কিন্তু অনেক সহজে এক্সটিংগুইশ করা যাচ্ছে, সেটা একটা সুবিধাজনক ব্যাপার, এবং আর্কটা নিজের থেকে এক্সটিংগুইশ হতে পারছে, এবং তার ফলে যদি নর্মাল পাওয়ার ফ্রিকোয়েন্সি ভোল্টেজ আবার রেস্টোর্ড হয়, তখন কিন্তু সিস্টেমটা নর্মালি অপারেট করতে পারছে, নর্মাল কারেন্ট যে ইকুইপমেন্টস গুলো আছে তাদের মধ্যে ফ্লো করতে পারছে, যেটা কিন্তু আমাদের অন্যান্য ক্ষেত্রে হতো না। মানে রড গ্যাপ টাইপে কিন্তু একদমই হতো না, স্ফিয়ার গ্যাপ ওই হর্ন গ্যাপের ক্ষেত্রে এটা হতো, কিন্তু তার থেকেও এটা হচ্ছে অনেক বেটার মেকানিজম। ঠিক আছে, এক্ষেত্রে মেকানিজমটা আরো অনেক বেটার। আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে আমাদের যে প্রোটেকশনের যে অংশটা, যেটা আমাদের এর ক্ষেত্রে ছিল হর্ন গ্যাপের ক্ষেত্রে, এই প্রোটেকশনের যে অংশটা, যেখানে যে জায়গাটা আর্কটা এক্সটিংগুইশ হওয়ার জন্য ছিল, এই জায়গাটা কিন্তু ওপেন এয়ারে থাকতো। এটা কিসে থাকতো? এটা হচ্ছে বাইরে কোনো এনক্লোজারের মধ্যে তো থাকতো না, এটা হচ্ছে বাইরে নর্মাল অ্যাটমসফিয়ারেই থাকতো। নর্মাল অ্যাটমসফিয়ারে থাকলে এর ক্ষয়ও হতো তাড়াতাড়ি, আর হচ্ছে এখানে কিন্তু কি হতো, এটা হচ্ছে আমাদের মানে পাখি টাকি বসে এই জায়গাটাকে শর্ট করে এই ব্যাপারটাকে কিন্তু আমাদের এর যে ফাংশন সেটাকে নষ্ট করতে পারতো। ঠিক আছে, এর ফাংশনটাকে নষ্ট করতে পারতো, এবং এটা অনেক ক্ষয়ও হতো। কিন্তু এখানে যেটা আমাদের প্রোটেক্টর টিউব যেটা আছে, এটা কিন্তু একটা এনক্লোজারের মধ্যেই থাকছে, যদিও এখানে আমাদের গ্যাপটা থাকছে, এটা কিন্তু ওপেন অ্যাটমসফিয়ারেই থাকছে, কিন্তু প্রোটেক্টর টিউব অংশটা কিন্তু একটা এনক্লোজারের মধ্যে থাকছে। ঠিক আছে, এটা একটা অ্যাডভান্টেজ। আর এটাকে খুব সহজেই ইনস্টলও করা যায়, এটা ইনস্টল করাটাও কম্পারেটিভলি অনেক ইজিয়ার। তাহলে ডিসঅ্যাডভান্টেজটা কোথায়? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যখন এখানে এরকম ডিসচার্জটা হচ্ছে, গ্যাসটা ডিসচার্জ হয়ে যাচ্ছে, প্রত্যেকবার ডিসচার্জের সময় কি হচ্ছে, কিছুটা পরিমাণে ফাইবার তো ভেপারে পরিণত হয়ে যাচ্ছে, তাই না? এই যে দেওয়ালে যে ফাইবারটা আছে, ফাইবারের যে টিউব, সেই ফাইবার, সেখান থেকে কিছুটা ফাইবার বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে এবং সেটা বাইরে বেরিয়েও যাচ্ছে। তাহলে এরকম বারবার হতে হতে কি হবে, মানে ফাইবারটা তো আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে, এবং এইরকম ভাবে কতগুলো অপারেশনের পরে কিন্তু এই টিউবটাকে আবার চেঞ্জ করতে হবে। ফাইবার টিউবটা যেটা আগে ছিল সেটাকে চেঞ্জ করতে হবে, বা আমাকে নতুন করে এটাকে ইনস্টল করতে হবে, কারণ এটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে কতগুলো অপারেশনের পর থেকে। ঠিক আছে,
এবং যেহেতু এখানে একটা ডিসচার্জ হচ্ছে, গ্যাসিয়াস ডিসচার্জ যেটা হচ্ছে, এই গ্যাসিয়াস ডিসচার্জ হওয়া এই জিনিসটাকে আমরা ওপেন এয়ারে রাখতে পারি, এরকম বাইরে পোল আছে, পোলের মধ্যে আমরা রাখতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা যদি কোনো একটা এনক্লোজারের মধ্যে থাকতো, সাপোজ যেরকম তোমরা এনক্লোজ টাইপ সার্কিট ব্রেকার দেখেছো বা এনক্লোজ টাইপ যে সুইচ গিয়ার দেখেছো, সেই সমস্ত জায়গাতে যদি আমরা চাই এরকম লাইটেনিং অ্যারেস্টার আমরা ইউজ করব, সেখানে কিন্তু করতে পারবো না। কোনো একটা এনক্লোজ জায়গার মধ্যে বা বদ্ধ জায়গার মধ্যে সেখানে কিন্তু আমরা করতে পারবো না। কারণ কি? কারণ এখান থেকে যে গ্যাসিয়াস ডিসচার্জটা হবে, এখান দিয়ে তো বেরিয়ে আসবে গ্যাস, যখন এখানে আর্কিং হবে এখান দিয়ে গ্যাসিয়াস ডিসচার্জটা এই দিক দিয়ে বাইরে বেরিয়ে চলে আসবে। এবার সেটা যদি ওপেন এয়ারে থাকে ঠিক আছে, কিন্তু যদি কোনো এনক্লোজ জায়গার মধ্যে থাকে, সেখানে এরকম গ্যাস জমা হতে থাকলে সেটা কিন্তু ঠিক হবে না। ঠিক আছে, তো সেই কারণে যেখানে এনক্লোজ জায়গা সেখানে আমরা এই ধরনের লাইটেনিং অ্যারেস্টারকে ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, আর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে কতটা ভোল্টেজ এলে এইরকম আর্কিং শুরু হবে, ঠিক এক্স্যাক্টলি কতটা ভোল্টেজ এলেই এখানে আর্ক তৈরি হবে, এবং কতটা ভোল্টেজেই কত সময় পরেই এটা এক্স্যাক্টলি এক্সটিংগুইশড হবে, বা কত ভোল্টেজ এলে কত কারেন্ট এই রাস্তা দিয়ে ফ্লো হবে, এগুলো কিন্তু এক্স্যাক্টলি ডিফাইন্ড নয়। মানে এর যে ভি ভার্সাস আই, কত ভোল্টেজ এলে কত কারেন্ট ফ্লো করবে, এই ভিআই ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু ইউনিফর্ম কোনো ক্যারেক্টারিস্টিক্স নয়। মানে একবার একরকম দেখালো, অন্যবার আরেক রকম দেখাতেই পারে। ঠিক আছে, মানে একদম ইউনিফর্মলি ডিফাইন্ড কোনো ভিআই ক্যারেক্টারিস্টিক্স কিন্তু এই ধরনের যে এক্সপালশন টাইপ লাইটেনিং অ্যারেস্টার তার ক্ষেত্রে আমরা দেখতে পাই। এর পারফরমেন্সটা বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন রকম হয়ে থাকে। ঠিক আছে, তো যে কারণে এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ, এবং যে কারণে খুব কস্টলি কোনো ইকুইপমেন্ট, খুব দামি কোনো ইকুইপমেন্ট, তাকে যদি প্রোটেক্ট করার জন্য ইউজ করতে হয়, সেখানে আমরা এক্সপালশন টাইপ লাইটেনিং অ্যারেস্টার ইউজ করি না। এক্সপালশন টাইপ লাইটেনিং অ্যারেস্টার খুব কস্টলি কোনো ইকুইপমেন্টের জন্য ইউজ করা হয় না। ঠিক আছে, তো এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো বুঝতে পারলে? হ্যাঁ স্যার। সোমেন সাঁতরা, এই সোরেন সাঁতরা, হ্যাঁ স্যার। বলো এর অ্যাডভান্টেজ কি দেখলে? এই লাইটেনিং অ্যারেস্টারের অ্যাডভান্টেজটা কি স্যার এক্সপালশন টাইপের? বলো। স্যার এটা আপনার আর্কটা মানে কন্ট্রোল করতে আগের অ্যারেস্টারগুলো থেকে বেশি ভালো কন্ট্রোল করতে পারে। আগের অ্যারেস্টার বলতে কোনটা থেকে বলো, আগের কোনটা থেকে? আগের স্যার হর্ন গ্যাপ আর রড গ্যাপের থেকে। কেন কেন এখানে কি থাকছে, অ্যাডিশনাল কি আছে এটার জন্য পারছে? এখানে স্যার অ্যাডিশনাল বলতে এখানে প্রোটেক্টর টিউবটা আছে। প্রোটেক্টর টিউবটার মধ্যে কি হচ্ছে? প্রোটেক্টর টিউবের মধ্যে কি হচ্ছে অ্যাকচুয়ালি? যখন আর্ক হচ্ছে তখন কি প্রোটেক্টর টিউবের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে? যখন আর্ক হচ্ছে, হ্যাঁ স্যার। তাহলে কিভাবে আর্কটা বন্ধ হচ্ছে, কিভাবে সেটা একটু এক্সপ্লেন করো। তুমি করো, এই সৌমেন সামন্ত তুমি করো, এক্সপ্লেন করো কিভাবে আর্কটা বন্ধ হচ্ছে। স্যার ওই তো যখন মানে হিউজ ভোল্টেজ আসছে, তখন হুম ওই যে এয়ার গ্যাপটা আছে দুটো ইলেকট্রোডের মাঝে, ওটা হুম আয়োনাইজ হয়ে যাচ্ছে, তখন যার ফলে গ্রাউন্ড হচ্ছে। আর হুম কিন্তু ওই যে যখন হিউজ মানে প্রচুর কারেন্ট ফ্লো হওয়ার জন্য একটা হিট, এক্সট্রা হিট ইয়ে হচ্ছে, হুম। মানে প্রোভাইড হচ্ছে, তখন ওই যে প্রোটেক্টর টিউবের মধ্যে ভেপার ইয়ে হচ্ছে, মানে উৎপন্ন হুম। হচ্ছে। কেন ভেপার কেন কোনটা কোনটা ভেপারে পরিণত হচ্ছে? প্রোটেক্টর টিউব, ওই যে ফাইবার, ফাইবার টিউবটা, ফাইবারটা ভেপারে ফাইবার পরিণত হচ্ছে, ঠিক। ফাইবারটা হ্যাঁ, ভেপারে পরিণত হচ্ছে। তারপরে হুম ওই তো যখন হিটের পরে আবার ওই যে আর ইলেকট্রোড গুলো তো এ টাইপের, মানে ফাঁপালো আর কি। হলো হলো। হ্যাঁ, হলো টাইপের ওই যে, যার ফলে ওই গ্যাসটা মানে ভেপার গ্যাসটা ডিসক্রিজ হয়ে যাচ্ছে। ভেপার গ্যাসের প্রেসারটা যখন হিউজ হয়ে যাচ্ছে, সেটা এই হ্যাঁ, হলো টিউব দিয়ে বাইরে বেরিয়ে চলে আসছে। আচ্ছা, হ্যাঁ স্যার। তার ফলে কি হচ্ছে? তার ফলে মিডিয়ামটা যেটা আবার আয়োনাইজ আবার হয়েছিল সেটা কি হয়ে যাচ্ছে? ওটা ডি আয়োনাইজ আয়োনাইজ থাকছে, হয়ে যাচ্ছে। ডি না, আয়োনাইজ হয়ে ডি যাচ্ছে। আয়োনাইজ হয়ে যাচ্ছে। হুম, এটা মানে আগের টাইপের গুলোর থেকে মানে অটোমেটিক এ হয়ে যাচ্ছে আর কি। ডি হ্যাঁ, আয়োনাইজটা অটোমেটিক্যালি হচ্ছে, কোনো ম্যানুয়াল ভাবে আচ্ছা, আগের গুলোতে যেমন হর্ন গ্যাপে হতো না ইয়ে করে। হুম, তার থেকে এটা অ্যাডভান্টেজ একটু বেশি স্যার। আচ্ছা। আর সেটা বলো, ডিসঅ্যাডভান্টেজ কি বুঝলে? ডিসঅ্যাডভান্টেজ কি আছে? ফাইবার টিউবটাকে বারবার চেঞ্জ করতে হয়। ওই আহ, কেন কেন উম, কেন চেঞ্জ করতে হয়? ওই বারবার ভেপারাইজ হয়ে যাচ্ছে বলে, মানে কিছুটা ফাইবারের করে ওই, ক্ষয় হয়ে যাচ্ছে, হ্যাঁ ফাইবারটা ক্ষয় ক্ষয়ে হয়ে যাচ্ছে। হুম। হুম, সেই জন্য চেঞ্জ করতে হয়। আর 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 একটা
আর একটা কি বললেন স্যার? আরেকটা কি বললাম, যে এখানে যে এই যে গ্যাসিয়াস ডিসচার্জ যেটা হচ্ছে, এটা যদি বাইরের ওপেন অ্যাটমসফিয়ারে থাকে তাহলে ঠিক আছে, হ্যাঁ এরকম হ্যাঁ, ধরো ওই বাইরে আছে এনক্লোজ তখন ঠিক থাকলে, আছে, কিন্তু হ্যাঁ এনক্লোজ কোনো এনক্লোজ থাকলে চেম্বারের সেটা, মধ্যে যদি আমরা ইউজ করতে চাইতাম ওভার ভোল্টেজ প্রোটেকশনের হুম জন্য, সেখানে এরকম গ্যাস জমা হয়ে থাকলে সেটা ঠিক হতো না, ভেপারের একটা হুম জমা হয়ে যেত, সেটা ঠিক হতো না। যে এনক্লোজ জায়গাতে আমরা এটাকে ইউজ করতে পারবো না, ওপেন অ্যাটমসফিয়ারে ইউজ করতে পারি আমরা, ঠিক আছে। হ্যাঁ আরেকটা কি বললাম, যে ভোল্টেজ ভার্সাস কারেন্ট ক্যারেক্টারিস্টিক্সটা, মানে কত ভোল্টেজ দিলে কত কারেন্ট ফ্লো হয়, সেই ক্যারেক্টারিস্টিক্সটা একদম ইউনিফর্মলি কোনো ডিফাইন্ড নয়। যেমন একটা পার্টিকুলার রেজিস্ট্যান্স যদি আমরা বলি, ঠিক আছে, কোনো একটা রেজিস্টারের জন্য আমরা যদি ভিআই ক্যারেক্টারিস্টিক রাখি, আমি সবসময় এরকমই পাবো, কখনো এরকম পাবো, কখনো আবার এইরকম পাবো, এরকম তো হবে না। কিন্তু এর ক্ষেত্রে ভিআই ক্যারেক্টারিস্টিক যেগুলো হচ্ছে ইউনিফর্মলি ডিফাইন্ড নয়, মানে এরকম একদম একবার ভিআই ক্যারেক্টারিস্টিক যেরকম পেলাম আরেকবার অন্যরকমও পেতে পারি। ইউনিফর্মলি ডিফাইন্ড যেহেতু নয়, তার জন্য আমরা এটাকে কিন্তু খুব যেগুলো কস্টলি ইকুইপমেন্টস আছে, ঠিক আছে, সেই সেগুলোতে সমস্ত ইউজ কস্টলি করতে ইকুইপমেন্ট পারবেন। প্রোটেকশনের জন্য কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারবো না, ভরসা করতে পারবো না, আরো কিছু বেটার ইকুইপমেন্ট আমাদেরকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। আরো কোনো বেটার প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইউজ করতেই হবে। এবং সেটার থেকে আমাদের আসছে কি ভালভ, ভালভ টাইপ অ্যারেস্টার, ভালভ টাইপ অফ অ্যারেস্টার, ঠিক আছে। তাহলে ভালভ টাইপ অ্যারেস্টারটা আমরা পরের দিন ডিসকাস করব, ঠিক আছে। পরের ক্লাসে আমরা ভালভ টাইপ অ্যারেস্টার এবং সার্জ অ্যাবজর্বার, এবং আরেকটা টপিক আছে আমাদের এখানে ইনসুলেশন কোঅর্ডিনেশন, তাহলে এই তিনটে টপিক আমরা চেষ্টা করব পরের ক্লাসে ডিসকাস করার। স্যার অপারেশনের যে টাইমটা সেটা কি হর্ন গ্যাপের থেকে কম হবে নাকি? হর্ন গ্যাপের থেকে কম একটু হবে, কারণ এখানে তো একটা এক্সট্রা মেকানিজম আছে, তো এটা ভেপোরাইজ হয়ে হিউজ প্রেসার তাড়াতাড়ি ডেভেলপ করে এর থেকে ফাস্ট হবে, এই কারণে এটা হর্ন গ্যাপের থেকে বেটার অবশ্যই, আচ্ছা। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও।